বসে পড়ো। রবিবাবু একটু আসবে এখানে, রবিবাবু এখানে আসবে। শেষ পর্যন্ত অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনুষ্ঠানে এখন আমাদের প্রবীর দত্ত মশাই অনুষ্ঠানটা পরিচালনা করবে। সবাইকে বলছি মোবাইলটা আপনারা সাইলেন্ট মোডে রাখবেন। থ্যাংক ইউ। নমস্কার। বালুরঘাট বিএড কলেজের ব্যবস্থাপনায় আজকে আমাদের বালুরঘাট বিএড কলেজের দিলীপ ধর অডিটোরিয়াম কক্ষে যে শিক্ষামূলক সেমিনার, সেই শিক্ষামূলক সেমিনারে উপস্থিত রয়েছেন। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক দেবব্রত মিত্র মহাশয়, মাননীয় উপাচার্য, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন এই শিক্ষামূলক সেমিনারের আজকের প্রধান অতিথি, মুখ্য আলোচক অধ্যাপক মাননীয় সুশান্ত চক্রবর্তী, উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবং উপস্থিত রয়েছেন বালুরঘাট বিএড কলেজের অধ্যাপিকা, উপস্থিত রয়েছেন বালুরঘাট বিএড কলেজের পরিচালন সমিতির সভাপতি মাননীয় নবকুমার দাস মহাশয়, এবং উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ। সর্বোপরি যারা রয়েছে আমাদের কলেজের গৌরব, আমাদের কলেজের অত্যন্ত স্নেহের সবাই ছাত্রছাত্রীবৃন্দ। আমরা প্রথমেই আমাদের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি যারা রয়েছেন, আমরা প্রথমে ওনাদের বরণ করে নেব, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মুখ্য আলোচক এবং অধ্যাপক মাননীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক দেবব্রত মিত্র। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক দেবব্রত মিত্রের অনুমতি নিয়ে আমি এই সভা পরিচালনা করছি। আমরা প্রথমে বরণ করে নেব আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, মুখ্য আলোচক অধ্যাপক মাননীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়, উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কলেজের ছাত্রছাত্রীবৃন্দ বরণ করে নেবেন। এবারে আমরা বরণ করে নেব অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক দেবব্রত মিত্র মহাশয়, মাননীয় উপাচার্য, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয়া মন্দিরা রায় মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সভাপতি। উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা ওনাকে বরণ করে নেব, কলেজের ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা তাকে বরণ করে নেব।
সমস্ত অনুষ্ঠানেরই উদ্বোধন হয়। আমরা সাধারণত জানি আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন হবে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। বালুরঘাট ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা সমবেত সঙ্গীতের মাধ্যমে আজকের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের সূচনা হবে। ছাত্রছাত্রীদের ধন্যবাদ সুন্দর সমবেত সঙ্গীতের জন্য। এবারে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আহ্বান করবো বালুরঘাট ডিগ্রি কলেজের অধ্যাপিকা মাননীয় ডক্টর ববি মহন্ত মহাশয়। A very good morning to one and all. On behalf of the organizers and fraternity of Balughat BEd College, I cordially welcome everyone. Our honorable guest, Professor Sushanta Chakraborty, Vice Chancellor of Vidyasagar University, the chairperson of today's seminar, Professor Debabrata Mitra, sir, Vice Chancellor Dakshin Dinajpur University, our guest, Mrs. Mandira Rai, Child Welfare Organization Dakshin Dinajpur, and my dear members of the governing body of Balughat BEd College, the people of Balughat, my colleagues and staff, parents, the media personnel, and my dear students. This is a one-day seminar on nature man symbiosis, an avenue to sustainability. And I'm looking forward to all the speakers of this subject. However, before deep diving into the subject,
I want to give a brief history of our college. Balughat B.Ed College, set up in 2004, has attained the status as the first self-financed NCT-recognized teacher education and training college of North Bengal. Can you hear me? Yes, this is sufficient. Since then, the college has committed to the achievement of its mission and vision of providing quality teacher education to prospective teachers for the society to make quality students through quality education in order to lend quality to every domains of Indian national life. Our college has consecutively thrice NAAC accredited and UGC enlisted under Article 2F and 12B since the year 2007 and has upgraded to the Postgraduate College of Teacher Education in the year 2017. The college was first affiliated to the University of North Bengal, then the University of Gorbongo, and presently the Baba Saheb Ambedkar Education University, Kolkata. Balughat Postgraduate College of Teacher Education has been assessed and enlisted as one of the 10 top self-financed teacher education in India. This college is considered to be excellent in standards, quality, discipline, and transparency. It has been possible to cooperation, it has been possible due to the cooperation of the government, the NCT, the UGC, the affiliating universities, district administration, colleges, schools, and the society of Balughat. I immensely feel great that you all have been a part of this seminar and is ready to attend today's seminar. It is important to once again, once in a while, to get together and discuss how we can improve education, the society, and the nation in general. What is our goal as a citizen? How significant is human relationship with the nature and its role for sustainability? I desperately look forward to listening to all the speakers and to all the ideas put forward by the different speakers. Thank you. Jai Hind, Jai Bharat, stay blessed. আবার একটু বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, আমরা তবু অনুষ্ঠানটা আমাদের করতে হবে কারণ স্যারের সময় নেই, সময় খুব সীমিত। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের এই শিক্ষামূলক সেমিনারের প্রধান অতিথি এবং মুখ্য আলোচক অধ্যাপক মাননীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়, উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আমরা ভীষণভাবে আপ্লুত, উনি এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই বালুরঘাট বিএড কলেজকে যে সময় দিয়েছেন, আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত। আমি মাননীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়কে আলোচনা করবার জন্য আহ্বান করছি। শুভ সকাল প্রত্যেককেই। আর আমি আজকে জাতপর্ণাস্থি অত্যন্ত আনন্দিত, আপ্লুত যে কথাটি আমাদের ঘোষক বললেন, আমিও তাই, কিন্তু আবার একটু দুঃখিত, কারণ আমি জানি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়, সেটা বড় কথা নয়, কিন্তু আমার সময় সংক্ষেপে আমাকে বক্তব্য রাখতে হবে। সেই জন্য আমি একটুখানি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর দুঃখ প্রকাশ করছি যে আমি এসেছিলাম এমন একটা বিষয়ের উপর বক্তৃতা দিতে, সে বিষয়টা তোমরা দেখেছো, যেটা ম্যাডাম বলে গেলেন প্রিন্সিপাল, সেটা হচ্ছে ম্যান নেচার সিম্বায়োসিস অ্যান্ড এভিনিউ ফর সাস্টেনেবিলিটি। এই যে কথা কয়েকটি বললাম, ছাত্রছাত্রীদেরকে বলি কখনই ভাববে না আমি একটা বিশাল বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, আমি যা বলবো সেটা তোমরা বুঝতে পারবে না। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, প্রতিটা কথাই যদি তোমরা বুঝতে পারো তাহলেই আমার এই বক্তৃতা দেওয়ার সফলতা। আমি সেইভাবেই বলার চেষ্টা করব। আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে এই যে ম্যান নেচার সিম্বায়োসিস অ্যান্ড এভিনিউ ফর সাস্টেনেবিলিটি, এই ক্ষেত্রে
আমি তোমাদের সাথে আমার ভাবনা, অভিজ্ঞতা, আমার শিক্ষকতার জ্ঞান, আমার গবেষণার জ্ঞান শেয়ার করে নেব। তার আগেই প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাই যে এই মহাবিদ্যালয় এত সুন্দরভাবে সমস্ত কিছু করছে। আমি দেখছিলাম একটা ম্যাগাজিন বের করেছে, তার মধ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠার ছাপ। ম্যাডাম প্রিন্সিপাল যেভাবে বললেন, আমি বুঝতে পারলাম যে এদের আন্তরিকতা, সিনসিয়ারিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি সর্বোপরি আমাদের যে মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া, তার কোনো ত্রুটি নেই। আমি খুবই আনন্দিত এবং আজকে আমি নিজে বলার অপেক্ষা রাখে না, আমার অত্যন্ত প্রিয় ভাজন অধ্যাপক দেবব্রত মিত্র মহাশয় বসে আছেন। তোমাদের জানিয়ে রাখি, তোমরা সৌভাগ্যবান যে এরকম একটি ডাইনামিক পণ্ডিত এবং সর্বোপরি বৃহৎ হৃদয়ের একজন মানুষকে তোমরা পেয়েছো। উপাচার্য তো একটা আক্ষরিক আলংকারিক পদ, কিন্তু মানুষ হিসেবে একজনকে, ভালো মানুষকে পাওয়া খুব কাছ থেকে, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই আমার অভিজ্ঞতা, উনি অত্যন্ত একটা প্রথম সারির শিক্ষাবিদ। উনি যেটা ভাবেন অসম্ভব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন, এই মহাবিদ্যালয় নয়, পৃথিবীর যে কোনো জায়গাতে সেই অভিজ্ঞতা আমার আছে। আর সর্বোপরি উনি আপ্রাণ চেষ্টা করছেন এই বালুরঘাট বাসীর জন্য, প্রতিটা মাটিকে ভালোবেসে, এখানকার মানুষকে ভালোবেসে, এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে আন্তরিক প্রচেষ্টা তাকে সংহত করে কিভাবে এই বালুরঘাটের উন্নয়ন করা যায়। কিসের উন্নয়ন? উনি তো আর রাজনীতিবিদ নয়, উনি তো আর মন্ত্রী নয়, উনি শিক্ষাবিদ। শিক্ষা বিতরণের মাধ্যমে যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, আমি 2-1 দিনের মধ্যে যেটুকু আমার অনুভব, আমার যেটুকু অভিজ্ঞতা, সেটা হচ্ছে এই আমাদের বেঁচে থাকা মানুষ অন্যান্য ইতর জাতীয় প্রাণীদের থেকে আলাদা কারণটা কি? মানুষের সভ্যতা আছে, মানুষের শিক্ষা আছে, মানুষের সংস্কৃতি আছে। এই 3টে জিনিসকে অবলম্বন করে আমি দেখেছি প্রফেসর মিত্র এই বালুরঘাটবাসীর যারা মোটামুটি প্রথম দিন থেকে চেষ্টা করছে কিছু করার জন্য, ভাবছে বালুরঘাট বা এই সর্বোপরি দক্ষিণ দিনাজপুরে কীভাবে উন্নতি হয়, তাদের সাথে কাঁধে মাত মিলিয়ে করছেন। আমি আমাকে আবার অভিবাদন জানাই, আমাকে এখানে আসার জন্য উনি নিমন্ত্রণ করেছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন। তাই আমি মনে করি এই শুভ প্রয়াস কখনো বৃথা হয় না। বৃথা হবে কেন? কারণ আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। আমি এটা বলতে অপেক্ষা নেই, কিন্তু আমাদের যদি প্রধানতম দায়িত্ববোধ কারোর প্রতি থাকে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত এই যে তোমরা ছাত্রছাত্রীরা উজ্জ্বল মুখ করে বসে আছো আমাদের কাছ থেকে কিছু শোনার জন্য, পাওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য, আগামী দিনের কিছু পাথেয় জোগাড় করে নেওয়ার জন্য, সেটাই আমাদের মূল লক্ষ্য। সেখানে আমি হই বা নববাবু হোক বা ম্যাডাম প্রিন্সিপাল হোক বা আমাদের এখানকার গভর্নিং বডি মেম্বারও হোক বা এই সামনে বসে থাকা বিশিষ্ট ব্যক্তি হোক বা দেবব্রত মিত্র হোক, যাই হোক, আমি অনেক কথার পৃষ্ঠে কথাও বলতে ভালোবাসি। আমি আমার জায়গায়, আমি মেদিনীপুরের মতো একটা জায়গায় অবস্থিত। তোমরা জানবে এই ভারতবর্ষ একটা অসাধারণ দেশ। এই ভারতবর্ষ, এই যে দেশ, আজকে সারা পৃথিবী ভারতবর্ষ মতো মাথা নিচু করে নিচ্ছেন, পারছেন না। কিন্তু ভারতবর্ষের অনেক সমস্যা আছে, পরে আসছি সেগুলো। কিন্তু ভারতবর্ষ যখন 1947 সালে প্রথম স্বাধীনতা অর্জন করেছিল, আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি বলতো, আমাদের দেশ বিভাগের যন্ত্রণা। আমি এই যন্ত্রণার কথাটা আজকে বললাম, বালুরঘাটের থেকে আমি অনুভব করলাম। এই কাঁটাতরের বেড়া আমাদেরকে হয়তো কিছুটা সময় ফিজিক্যালি, বাহ্যিকভাবে আলাদা করতে পারে, কিন্তু আমাদের হৃদয় ওই দেশের সাথে এখনো একাত্ম এবং ওই দেশের মানুষরা আমাদের সাথে আমরা একত্র। আমাদের এই দেশের আমি কয়েকটা স্লোগান তোমাদের বলি এই বিষয়ের উপর বলতে গিয়ে। আমি একটা পাওয়ার পয়েন্ট করে নিয়ে এসেছিলাম। তোমরা জানো যে এই বিষয়ের উপর বলতে গেলে, তোমাদের কাছে পৌঁছতে গেলে শুধু এই গালগপ্প করে কথা বলে পৌঁছানো যায় না। সেই জন্য পাওয়ার পয়েন্ট, এটা একটা মডার্ন টেকনোলজি। এটার মাধ্যমে ছবি ছাপা দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি কি বলতে যাচ্ছি। কিন্তু আজকে আমাদের প্রতিকূলতাকে সামনে দাঁড়িয়ে উপলব্ধি করা, তাকে অতিক্রম করাই তো মানুষের ধর্ম। সুতরাং আমি সেই দায়িত্বটা তোমাদেরকে নিলাম। নিয়ে তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে এই, কি বলতে চাইছিলাম, যে 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের দেশের প্রচুর সমস্যা ছিল। তার মধ্যে প্রধানতম সমস্যা কী ছিল বলো তো? আমাদের প্রধানতম সমস্যা ছিল খাদ্যের সমস্যা, আমাদের ক্ষুধার সমস্যা, আমাদের দারিদ্র অসম্ভবভাবে চেপে বসেছিল এবং সেটাকে আরও অনেকাংশে বর্ধিত করেছিল। কি করেছিল? আমাদের দেশভাগ। আমাদের প্রচুর লক্ষ না কোটি কোটি উদ্বাস্তু ওই দেশ থেকে এই দেশ থেকে ওই দেশে আমাদেরকে ছাড়খাড় করে দিয়েছিল। এবং তার একটা অন্যতম পীঠস্থান হচ্ছে এই দক্ষিণ দিনাজপুর জেলার এই বালুরঘাট অঞ্চল। তো যাই হোক, এর মধ্যে থেকে না গিয়ে আমি আমার বিষয়ে ফিরে আসি। ম্যান, নেচার, সিম্বায়োসিস অ্যান্ড এভিনিউ ফর সাস্টেনেবিলিটি। এখানে একটু আস্তে কথা বলতে হবে, আমি তো কষ্ট করে কথা বলছি।
এখানে যদি আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি, এখানে তিনটে মূলত কিওয়ার্ডস আছে, মূল বিষয় আছে। একটা হচ্ছে নেচার, আরেকটা হচ্ছে ম্যান আর নেচার সিম্বায়োসিস, আরেকটা হচ্ছে সাস্টেনেবিলিটি। নেচার কি? আমরা পৃথিবীর মধ্যে জন্মেছি, আমরা পৃথিবীতে বিলীন হয়ে, এই পৃথিবী, এই যে আমাদের পরিবেশ, এই যে আমাদের প্রকৃতি আমাদের চারদিকে যে আবরণ করে রেখেছে, এই যে আমাদের জল, মাটি, বায়ু, গাছপালা, পশু পাখি আর সর্বোপরি মানুষ আমাদেরকে যে আবৃত করে রেখেছে, এইখান থেকে আমরা কি পাই তোমরা জানো না? আমরা চাকরি পাই না, আমাদের খাদ্য উৎপাদন হয় না, কিন্তু আমরা বেঁচে থাকার চাবিকাঠি পাই। বুক ভরে নিঃশ্বাস, সুন্দর সুগন্ধ এবং নির্মল জল, আমাদের স্বাস্থ্যকর খাবার দাবার, আমাদের পরিধানের যে পোশাকের যে অবলম্বন, আমাদের যে বাড়ি করার যে আচ্ছাদন, এই ধরনের ইট কাঠ পাথরের কথা বলছি না। আমাদের আসল তো রূপ হচ্ছে গ্রাম বাংলা, সেখানকার যে বাঁশ, খড়ি, খড়, এইগুলো সবই আমরা পাই প্রকৃতি থেকে। আমাদের বেঁচে থাকাটাকে সম্ভব করে প্রকৃতি। এই বেঁচে থাকাটাকে সম্ভব করার জন্য আমরা শুধু নয়, তোমরা যদি ইতর শ্রেণী প্রাণী যেগুলো রয়েছে পৃথিবীর দান, তারাও দেখবে তার নিজের মতো করে জন্মাবার পর থেকে মানুষের কোনো তোয়াক্কা করে না। তারা বনাঞ্চল ইত্যাদিতে বন্য জন্তু বা বন্য প্রাণী হিসেবে তারা বিচরণ করে, তারা জন্মে মৃত্যু পর্যন্ত তারা নিজেরাই নির্ভরশীল। কিন্তু মানুষ একটা পরনির্ভরশীল জাত। মানুষের শিক্ষা আছে, সভ্যতা আছে, মানুষের কান দিয়ে শোনা আছে, মানুষের মুখ দিয়ে বলার ক্ষমতা আছে, অন্যদের থেকে আলাদা। মানুষ কিন্তু এই প্রকৃতিকে যদি অবহেলা করে, তার সাথে যদি সিম্বায়োসিস কথাটা হচ্ছে এই যে তুমি আমাকে দাও, আমি তোমাকে দাও, পারস্পরিক দুজনেই উপকৃত হবে, কারণ এটাই হচ্ছে সিম্বায়োটিক রিলেশন। সুতরাং মানুষকে কিন্তু এই প্রকৃতির সাথে এই সিম্বায়োটিক রিলেশনটাকে বজায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে বক্তৃতা দিতে আরম্ভ করেছিলাম, কারণ আমি বললাম প্রতিকূলতা কখনই মানুষকে আটকে রাখতে পারে না, যদি তার সদিচ্ছা থাকে আমি সেইভাবেই বলতাম, কিন্তু আবার পিপিটিটা হয়ে গেছে। সুতরাং সে ওকে, তো এটা ভাই তুমি অপারেট ওইখানে দাঁড়াও, আমি বলবো নেক্সট আঙুল দেখলেই আমার অপারেট করবে, তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার সময় তো অতি সংক্ষেপ। তো আমি বলি এই যে স্বাধীনতার সময় থেকে আমাদের এই ভারতবর্ষ, এইখানকার মানুষ কিন্তু আজকে অনেকটা পথ পেরিয়ে এসছে। কতটা বছর পেরিয়েছে? 76 বছর পেরিয়ে গেছে। I think every one of you understands Bengali. Okay, it's all right. So I want to reach to the heart of our audience. Thereby I have chosen to deliver my talk not in English but in Bengali. আমি আমার মতো করে বলি, আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, স্বাধীনতার পর 76 বছর পেরিয়ে গেছে। স্বাধীনতার পর কি আমরা কিছু অর্জন করিনি? আমি তো বালুরঘাটের রাস্তাতে ঘোরাঘুরি করলাম, আমি কি যেন বলে বয়স আরেকটা যেন ভুলে যাই, কি যেন গঙ্গারামপুরে কালকে গেলাম, অসাধারণ লাগলো। কেন? হিলিতে আমি তার আগের দিন গিয়েছিলাম, গঙ্গারামপুরে গতকাল গিয়েছি, লাগলো তার প্রতিটা দই তো একটা ব্যাপারই, দই শুধু নয়। হ্যাঁ, ওনাকে গল্প করেছিলাম, উনি বলে ফেললেন। আচ্ছা, যেটা হয়েছে সেটা নয়, ব্যাপার যেটা দাঁড়িয়েছে সবচেয়ে বড় কথা, এই অঞ্চল, এখানকার মাটি, এখানকার জল, এখানকার বাতাস, এখানকার মানুষ, এখানকার সংস্কৃতি, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার ভাষা, এখানকার মানসিক আন্তরিকতা আমি দুদিনের মধ্যে উপলব্ধি করলাম। কারণ এটা বলে রাখি, আমাকে যখন বলা হয়েছিল তখন আমি ভাবছিলাম কী করে আসবো, কিন্তু আমি বললাম আসতেই হবে, কারণ আমি পৃথিবীর বহু জায়গায় গেলেও বালুরঘাটের মতো একটা সংস্কৃতিমান জায়গাতে আমি আসিনি। কেন সংস্কৃতিমান? বালুরঘাটের নাট্য আন্দোলন আমাদেরকে ছুঁয়ে গেছে। বালুরঘাটের শিক্ষা ব্যবস্থা 125তম বছর পূর্তি করছে, আর বালুরঘাটের যে বিভিন্ন কলেজ মহাবিদ্যালয় শিক্ষা প্রদান করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশ বিভাগ। যাই হোক, আমি কথা থেকে কথায় চলে যাচ্ছি, আমি আসি আমার কাজে। আমরা 76 বছর বয়স পেরিয়ে গিয়ে অনেক কিছু অর্জন করেছি। কি অর্জন করেছি? ছোট্ট করে বলতে গেলে তোমাদের বলি, বলো তো কি অর্জন করেছি? আজকে আমাদের এটা তো ঘটনা, আমাদের বিজ্ঞানীরা চন্দ্রযান তৈরি করে মঙ্গল গ্রহেতে পাঠিয়েছে কোনো রকম পাশ্চাত্যের সহযোগিতা ছাড়া এবং অতি স্বল্প ব্যয়। এটা একটা মারাত্মক, পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। ভারতবর্ষ পারে, ভারতবর্ষের মেধা পারে, ভারতবর্ষের বিজ্ঞানীরা পারে, ভারতবর্ষের মানুষের ঐকান্তিক চেষ্টা পারে। আমরা 2 বছর 3 বছর আগে পৃথিবীতে যখন কোটি কোটি মানুষ মরে যাচ্ছে কোভিড নামক একটা দুরারোগ্য ব্যাধিতে, তোমরা কি জানো যে ভারতবর্ষই ভ্যাকসিন তৈরি করেছে? ভারতবর্ষ ভ্যাকসিন তৈরি করে ভারতবর্ষের 100 কোটি জনসাধারণকে শুধু ভ্যাকসিন দিয়েছে তা নয়,
প্রতিবেশী দেশগুলো দিয়েছে। এটা কারা করেছে? ভারতবর্ষের বিজ্ঞানীরা করেছে, ভারতবর্ষ পারে। তোমরা কি জানো আমি যেটা শুরু করেছিলাম 1947-এর পরে দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা, ক্ষুধা, দারিদ্র, তোমরা কি জানো আজকে আমাদের যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে গোডাউনগুলো আছে তাতে আমাদের উদ্বৃত্ত খাদ্যশস্য, ক্ষুধা নেই বললে অসুবিধা হবে, আমাদের পরিকল্পনার অভাব আছে। কিন্তু আমাদের বিজ্ঞানীরা সবুজ বিপ্লব করেছে, সবুজ বিপ্লব করে আজকে আনতে পেরেছে। কিন্তু আজকে কিন্তু বিজ্ঞানেরই কথা, আজকে যেটাকে আমরা সঠিক ভাবছি কালকে বিজ্ঞানী বলে দেবে যে এটা ঠিক নয়। সবুজ বিপ্লবের অনেক কুফল নিয়ে আমরা চলছি। আমি কি আছে আমি আসবো, কারণ আমার লক্ষ্যটা হচ্ছে আমার যে মাতৃসমা প্রকৃতি, আমার যে নেচার, তাকে রক্ষা করা, তার সাথে সিম্বায়োটিক রিলেশন। মায়ের সাথে আমার সম্পর্ক কি, মা উজাড় করে দিচ্ছে আর আমি বিনিময় নিয়ে নিজেকে সমৃদ্ধ করছি, আর তার বিনিময় আমার মনের ভক্তি, ভালোবাসা, প্রণাম সমস্ত কিছু মায়ের পায়ে সমর্পণ করছি, সিম্বায়োটিক রিলেশন। এবং সেটার ফল কি? সাস্টেনেবিলিটি। আজকে পৃথিবী কেঁপে যাচ্ছে, বলা হচ্ছে আজকে আমরা তাৎক্ষণিক কিছু যা পাওয়ার জন্য অতীত ভবিষ্যৎকে নষ্ট করব না। আজকে যদি আমরা মনে করি যে এইটাই আমার বর্তমানটাই সব, তাহলে ভুল করবো। অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আমরা ব্যবহার করব ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। সেই সাস্টেনেবিলিটি করার জন্য রাষ্ট্রসংঘ, তোমরা শুনেছো, পৃথিবীর একটা অন্যতম চালিকা শক্তি কর্তৃত্ব করে। তারা সারা পৃথিবীকে জানিয়েছে ইউ মাস্ট হ্যাভ টু ইনশিওর টু অ্যাচিভ হোয়াট? সাস্টেনেবিলিটি। আজকে বর্তমান প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সাথে সাথে আমাদের জল, মাটি, জঙ্গল, গাছপালা, পশু পাখি, মাছ সমস্ত কিছুকে আমাদের রক্ষা করতে হবে, যাতে আমাদের আগামী প্রজন্ম তারা যখন বড় হবে তখন সেইগুলোর ফল পাবে। তো এই তিনটে জিনিসকে নিয়ে আমাদের বক্তৃতা, এবং বক্তৃতার মধ্যে কিভাবে আমি এগাবো, তার মধ্যে গবেষণার কি ব্যাপার রয়েছে আমি তোমাদের বলি। ফার্স্ট স্লাইড প্লিজ, ফার্স্ট স্লাইড। আজকে কিন্তু দিতে পারবে আরো 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 হ্যাঁ, নেক্সট স্লাইড। আচ্ছা, এই যে মনে করো এই ছবিটা দেখালাম, আজকে কিন্তু আরবানাইজেশন মানে হচ্ছে শহরায়ন। আজকে আর্টিফিশিয়াল অর্গানাইজেশন নন, যে আমরা গাছ জঙ্গল কেটে ফেলছি, আমরা পুকুর ডোয়া বুঝিয়ে ফেলছি, আমরা ক্ষেত কামারি বুঝিয়ে ফেলছি, মানুষের উদ্যোগ বাসনা গ্রামে থাকবো না, শহরে আসবো। তার প্রভাব তো দেয়। আমি বলি, আবার বলি, এই দক্ষিণ দিনাজপুরে বেশি হয়নি, কিন্তু কলকাতা, পুরী মহানগরী এইগুলোতে কিন্তু খেয়ে ফেলছে। তার ফল সাস্টেনেবিলিটি আনতে পারে না। সেকেন্ড, আমাদের এই যে মনে করো অটোমোবাইল এক্সস্ট, আমরা আজকে কিছু পয়সা হয়েছে, আজকে আমাদের দেশ বিভাগের সময়ের যে দায়িত্ববোধ সেগুলো থেকে চলে গেছি। আজকে আমরা যৌথ পরিবার থেকে ইউনিট পরিবারে গেছি, রোজগার করছি, ব্যাংকের সিস্টেম বদলে গেছে। আজকে তোমরা জানো দিল্লি শহরে মানুষ শুধু নিঃশ্বাস নিতে পারছে না, এবং ওখানকার মুখ্যমন্ত্রী নিজে একজন আইআইটি প্রাক্তনী, তিনি বলেছেন যে আপনাদের 3টে করে গাড়ি আছে, একটা গাড়িও বের করবে না, সপ্তাহে 2 দিন বের করবে। আপনারা মেট্রোতে আসুন, সাইকেলে আসুন, হেঁটে আসুন, নাহলে ঘরে থাকুন, দেশ পিছাবে না, কিন্তু মানুষ বেঁচে যাবে। কারণ দিল্লিতে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় না, কলকাতাতে নেওয়া যায় না, পুনাতে নেওয়া যায় না। এটা আজকে এই অটোমোবাইল কাতারে কাতারে লাখে লাখে ধারণ ক্ষমতার বাইরে চলছে। নেক্সট স্লাইড। আজকে আমাদের গ্রিন হাউস এফেক্ট, তোমরা সবাই জানো, এই যে আজকে গ্রিন হাউস গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে এসি লাগিয়েছে, আমি লাগিয়েছে ঠিক আছে, এরকম বদ্ধ ঘর ভালোভাবে তো পড়াশোনা করতে গেলে লাগে, কিন্তু তার সাথে সাথে প্রভূত গাছপালা লাগাতে হবে, নাহলে কিন্তু কার্বন সিকোয়েস্ট্রেশন হবে না। যে কার্বন এমিশন হচ্ছে সেটাকে আবার শুষে নিতে হবে। সেটা পারবে কি? জলাশয় পারবে, সমুদ্র পারবে, গাছপালা পারবে। সেটাকে আমাদের সমতা রাখতে হবে, না শুধু এসি লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের সাস্টেনেবিলিটি ভেঙে পড়বে। আজকে আমাদের বোতলগুলো ভেঙে পড়ছে। আজকে আমাদের সেখানে কিন্তু দেখা যাচ্ছে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই কথাগুলো পৃথিবীকে জানিয়ে দিচ্ছে। বাংলাদেশের আয়ু আর 50 বছর, কলকাতা 70 বছর। এই ধরনের কোস্টাল জায়গাগুলো টিকবে না। অল অন এ সাডেন কালকে জলবায়ুগুলোকে ছাড়খাড় করে দিল। প্রকৃতিকে ক্ষতি করলে কিন্তু প্রকৃতি ছাড়বে না। মাকে যদি তুমি অপমান করো, মা কিছু করবে না, তোমাকে ঈশ্বর তার স্রোত তুলে নেবে। এইগুলো আমরা চালু কথা বলি। ফলে আমি তোমাদের একটা কথা তোমাদের বলি, ফলে এই জিনিসগুলো আজকে আমাদের নেক্সট স্লাইড। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ধোঁয়া বেরোলেই সব হয়ে যাবে। এই যে আমরা বুক ভরে বালুরঘাটে নিচ্ছি, ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি দরকার চাকরি বাকরির জন্য, কিন্তু ইন্ডাস্ট্রিকে সেইভাবে করতে হবে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, একটা ইন্ডাস্ট্রি করতে গেলে সে কতটা ধুলিকণা বের করবে, কতটা গ্যাস বের করবে, কতটা প্রোডাকশন করবে, কত ছেলে মেয়ে চাকরি পাবে, সেইগুলো চুলচেরা হিসেব হবে। তারপর ইন্ডাস্ট্রি হবে। পয়সা থাকলে একটা খুলে দিলাম, দুয়ে আমার আশেপাশে মানুষকে চলবে না। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বন্ধ করতে হবে। নেক্সট স্লাইড। আমাদের যে এই মাইনিং, আমাদের শুধু শস্য নির্ভর জায়গা না, আমাদের পশ্চিমবাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ প্রভূত আমাদের খনিজ সম্পদ আছে। তুলতে হলে তুলতে হবে। আমি চার্ট দিয়েছি, কারণ আমাদের পরিবেশ বিজ্ঞানের একটা ব্যাপার হচ্ছে শুধু মুখে বললে হয় না, তথ্য লাগে। তথ্যটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হয়। এই মাইনিং করতে গিয়ে আমরা হারাচ্ছি আমাদের যে জঙ্গল। নেক্সট স্লাইড।
আমাদের কিন্তু গাছপালা কেটে ফেলছি। আমরা বেদান্ত বলে একটা সংস্থা এসেছিল, তারা তোমরা জানবে, আমি বিস্তৃত বলছি না, তারা কয়েক হাজার কোটি আমাদের রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়েছে। কারণটা কি? সেখানে তারা নাকি বিশাল করে ইন্ডাস্ট্রি করবে, ইউনিভার্সিটি করবে, লক্ষ লক্ষ মানুষকে তার জায়গা থেকে চ্যুত করে। আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। এগুলোর মধ্যে কোনো অন্যায় নেই, রাজনীতি নয়। আমাদের কিন্তু ফরেস্ট চলে যাওয়ার ফলে এই যে গ্রিন হাউস যাচ্ছে, সেই গ্রিন হাউসকে শুষে নেওয়ার ক্ষমতা থাকছে না। আমাদের গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, আমাদের জলের লেভেল বেড়ে যাচ্ছে সমুদ্রের, ফলে আমরা জলের তলা যে কোনো দিন পড়ে যাব। আমাদের ঘূর্ণিঝড়, সাইক্লোন, টাইফুন, এগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ, ক্ষুদ্র শিশু চন্দ্রযানে পাঠাতে পারে, এগুলোকে আটকাতে পারে না। কারণ এগুলো তখনই আটকাতে পারে যদি সিম্বায়োটিক রিলেশন, যেটা সম্পর্ক রয়েছে, সেটাকে দেখা যায়। নেক্সট স্লাইড। আমাদের এই যে মনে করো গ্রিন হাউস, আমি বলেছিলাম যে গ্রিন রেভলিউশন হয়েছিল। গ্রিন রেভলিউশন হয়েছিল কি? আমাদের খাদ্যের স্বয়ংভরতা বাড়াবার জন্য। কিন্তু গ্রিন রেভলিউশন হওয়ার পরে তোমাদের জানিয়ে রাখি, এই যে আজকে আমি এখান থেকে রায়গঞ্জ যাব, আমি গিয়ে ওখানকার যে চালগুলো আছে, চালগুলো যেন কি তেলাকুঞ্জির চাল, কি সরি, এই যে কাউনের চাল, তুলাইপাঞ্জির চাল, আমি যদি পারি কাঁধে করে আমি নিয়ে যাব অল্প করেও, এইগুলো কিন্তু হারিয়ে গেলে বাসমতি চাল আমরা পাবো না। আমাদের মেদিনীপুর জেলার ময়না, সবং, আমাদের ঘাটাল অঞ্চলে জলের তলা চলে যায়। জল যত বাড়ে ধান গাছ তত বাড়ে। আমাদের সুন্দরবনে নোনা জায়গা, সেখানে ধান গাছ। এইরকম আমাদের ভারতবর্ষে প্রায় 144টা প্রজাতির ধান গাছ ছিল। এই যে আমাদের গ্রিন রেভলিউশন, সেগুলোকে সবকে নষ্ট করে দিয়ে আজকে আমাদের কিছু হাইব্রিড ভ্যারাইটি দিয়েছে। আমাদের চারদিকে দেখছি হাইব্রিড ভ্যারাইটি তো ঠিক আছে, চাষি দেখলো তো। আমি যেখানে 1 বিঘা জমি থেকে 20 মণ ধান পেতাম, এখানে তো দেখতে পাচ্ছি 40 মণ পাচ্ছি। এই 40 মণ পাওয়ার জন্য কি হচ্ছে? 40 মণ পাওয়ার জন্য চাষি ভাবলো, কিন্তু চাষিকে ধার নিতে হচ্ছে ব্যাংক থেকে, সার কিনতে হচ্ছে, পেস্টিসাইড কিনতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, পুকুর জমি সেচে জল দিয়ে দেখা যাচ্ছে ওই জল গাছগুলো বাড়ছে না। ওই গাছগুলোর জন্য স্যালো টিউবওয়েল বসিয়ে ইলেকট্রিসিটি হুকিং করে সামাজিক একটা অধঃপতন ঘটিয়ে সেই গ্রাউন্ড ওয়াটারটাকে কমিয়ে দিতে হচ্ছে। আমি ছোট্ট করে বললাম। ফলে আমাদের গ্রিন রেভলিউশন যেরকম প্রোডাকশন বাড়িয়েছে, তার সাথে সাথে আমাদের সনাতনী যে কাজকর্ম, আমাদের তেলাইপঞ্জি চাল, বাসমতি চাল, বা মেদিনীপুরের চাল, বা অমুক জায়গার চাল, 144টা প্রজাতির ধান গাছ কিন্তু হারিয়ে গেছে। আবার নতুন করে আমাদের মতো বিজ্ঞানীরা উদ্যোগ নিয়েছি, যে কোনো মূল্যে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। দাও ফিরে সেই জঙ্গল, নিয়ে নাও এই নগর। আমাদের যে রবীন্দ্রনাথ বলেছিল, ঠিক সেরকমই আমার জমিতে যে তেলাইপুঞ্জি চাল, এগুলো হবে। আমি তোমাদের জানিয়ে রাখি, এই তেলাইপুঞ্জি চালে নিয়ে একটি আমাদের বেকার ছেলে ব্যবসা আরম্ভ করেছে মেদিনীপুরে। সে তারা নিয়ে যাচ্ছে আর সবাই লাফিয়ে পড়ছে। সনাতনী জিনিসকে অস্বীকার করা যায় না। আমাদের যে ট্র্যাডিশনাল জ্ঞান, তাকে যদি আমরা অস্বীকার করি, আমরা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল টানবো। সব কিছু কিন্তু আমাদের ওই ওয়েস্টার্ন কান্ট্রি থেকে সমস্ত টেকনোলজি আসবে, তাতে আমরা একটু পড়াশুনো করে, ইন্টারনেট করে, ল্যাপটপ করে আমরা বিশাল কিছু হয়ে যাব, মূর্খের সঙ্গে বাস করবো। মূল মেসেজটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন। আমি আমার জায়গায় আমার মাকে আমার জায়গায় আমার মতো করে দেখবো, এটাই হচ্ছে মূল মেসেজ। নেক্সট স্লাইড। ইটস দ্য কেমিক্যালাইজেশন। আমাদের এখন কিন্তু ভারতবর্ষে, তোমাদের জানিয়ে রাখি, কয়েক বছর আগে জানো, কোকোকোলা বলে একটা কোম্পানি ছিল। কোকোকোলা কোম্পানি আমাদের ভারতবর্ষে একটা স্টিল প্ল্যান্ট করলো, যে এখানে আমরা কোকোকোলা, আমিও খুশিতে ডগমগ, বাচ্চা বয়সে কোকোকোলা খেয়েছি, তারপরে খাইনি। কোকোকোলা কবে আসে? পরে দেখলাম দিল্লির একটি অর্গানাইজেশন, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স, তারা বললো, সায়েন্টিস্টরা, যে কোকোকোলার প্রতিটা বোতল থেকে আমরা পেস্টিসাইড পাচ্ছি, কীটনাশক পাচ্ছি। আরে এত কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। একটা বোতল তখন 20 টাকা করে ছিল। সেই 20 টাকা বোতল বিক্রি করে আমরা কিন্তু তখন ভাবছি বিরাট কিছু করছি, ঢেকুর তুলছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা বিষ খাচ্ছি। তখন ওদেরকে ধরা হলো। পার্লামেন্টে প্রশ্ন উঠলো যে কেন আমাদের এই কোকোকোলার মধ্যে বিষ থাকবে, তোমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে কিছু করছো। তখনও দেখুন, প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। ওরা বললো একটা আলোচনা হোক। এমপিরা আছে, আমাদের ছাত্রছাত্রীরা আছে, বিজ্ঞানীরা আছে। সেন্ট স্টিভেন্স কলেজের একটি কেমিস্ট্রি ছাত্র উঠে দাঁড়িয়ে বলেছিল, যখন ওরা ব্যাখ্যা দিল যে দেখুন আমরা কি করব, আমাদের ভারত সরকার ডেকে নিয়ে এসছে, আমাদের এই জায়গায় দিয়েছে। ফর ইউর ইনফরমেশন, ভারতবর্ষের কোনো একটা জায়গায়, সে বালুরঘাট হোক বা হিমালয় হোক বা আমাদের মেদিনীপুর হোক, 1 ফোঁটা জল নেই যার মধ্যে অলরেডি পেস্টিসাইড রেসিডিউ নেই। ফলে এই যে জলটা খাচ্ছি, এর মধ্যে পেস্টিসাইড রেসিডিউ আছে। ফর ইউর ইনফরমেশন। ফলে কেন ওই যে গ্রিন রেভলিউশনের পরে যচ্ছাচারভাবে আমরা পেস্টিসাইড ছড়িয়েছি, প্রচুর টাকা চাষির খরচ হয়েছে, ঋণ নিয়েছে, আত্মহত্যা করেছে, ফসল হয়তো হয়েছে, কিন্তু আমাদের মাটিটাকে আর জলটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। তখন সেন্ট স্টিভেন্স কলেজের একটি ছাত্রী উঠে বলেছিল, লুক, আমরা পেস্টিসাইড ড্রপ থাকলেও প্রাণের ধারণের জন্য আমরা আজলা করে টিউবওয়েলের জল খাবো, কিন্তু পয়সা খরচ করে বিষ খাবো না। সুতরাং আপনারা যে যুক্তি দিচ্ছেন, সেটা ভারতবর্ষের সোশিও ইকোনমিক রাজনৈতিক কাঠামোতে খাটে না। আমি তোমাদেরকে কয়েকটা কথা বললাম।
আর এইভাবেই আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা শুধু প্রতিবাদ করার জন্য নয়, তথ্য নির্ভর প্রতিবাদ। সুতরাং আমি তোমাদের বলি, এটা জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে পরিবেশের যে আন্তঃবিক্রিয়া, একটার সাথে আরেকটা। এবার আমি একটা স্লোগান দিই, কারণ সময় আমার বেশি নেই, আমি হয়তো অতক্ষণ পারবো না। একটা প্রথম কথা হচ্ছে, তোমাদের বলি আজকে আধুনিকতাকে মেনে নিতে হবে, আমাদের ইন্টারনেট জানতে হবে, আমাদের পৃথিবীর কোনায় কোনায় কী হচ্ছে সেটা জানতে হবে। তার সাথে সাথে আমাদের আঞ্চলিক জায়গার যে জল, মাটি, পরিবেশ, সেই সম্পর্কে যে জ্ঞান, এই দুটো জ্ঞানকে একসাথে ব্লেন্ড করে আমাদের নিজের মতো করে উদ্ভাবনী, সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে বলতো, ইন্ডিজেনাস টেকনোলজি, ইনোভেটিভ টেকনোলজি। অর্থাৎ বালুরঘাটের চাষবাস কীভাবে হবে, এটা আমি পুনার সায়েন্টিস্টরা কী বলবে হবে না। আমাদের সনাতনী যে জ্ঞান, যেটা বংশানুক্রমিকভাবে আমাদের মধ্যে দিয়ে, বাবা কাকার মধ্যে দিয়ে এসছে, আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, সেটার নির্যাসে আমাদের এখানকার লোকাল রিসোর্সকে ব্যবহার করে, আমাদের এখানে জল মাটিকে ব্যবহার করে আমাদের প্ল্যানিং কিন্তু এখানে হবে 1 নম্বর, থিঙ্ক গ্লোবালি, পৃথিবীকে জানো বাট অ্যাক্ট লোকালি। সেকেন্ড জিনিস হচ্ছে, আজকে জনসংখ্যাকে আমরা সমস্যা দেখাই, অনেক সমস্যা দেখালাম, এর মধ্যে জনসংখ্যা সমস্যা আছে 140, কিন্তু উল্টো দিক দিয়ে আজকে সমস্যা দেখিয়ে হবে না, আজকে সমস্যাটাকে আমাদের সম্পদ হিসেবে দেখাতে হবে। কেন সম্পদ দেখাতে হবে? কারণ তোমাদের বলি, সুইডেন, মরিশাস প্রভৃত দেশ আমাদের দেশ থেকে, অরফেন থেকে ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে, ওদের দেশে জনসংখ্যার অভাবে ভুগছে। জনসংখ্যা 4টি করে কথা না, 140 কোটি মানে 280টা হাত, তাদের পরিশ্রম করার ক্ষমতা। আমাদের ওই মেকানাইজড টেকনোলজি লাগবে না, আমাদের যে কোদাল দিয়ে কুপিয়ে বা যে টেকনোলজি মানুষকে এমপ্লয়মেন্ট দিয়ে, সেই টেকনোলজি রাখতে হবে। তৃতীয় কথা হচ্ছে মাতৃশক্তি। আজকে যদি মেয়েদেরকে আমরা ঘরের মধ্যে রেখে দিই, মেয়ে মানে এরকম আমার স্ত্রী বসে আছেন ওখানে, কলেজের অধ্যাপিকা, এখানে ম্যাডাম বসে আছে চাইল্ড কেয়ার, এই নয়। আমাদের গ্রাম বাংলার মেয়ে সকালে উঠে যারা উনুনের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে, আর বিষ বায়ুটা নিজের মধ্যে একটা গ্রামের নির্মল পরিবেশে থেকে গোটা দিন 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা ওই কিচেনে ছোট্ট জায়গা থেকে বিষ বায়ু নিচ্ছে, লাংসটা ঝরঝরে হয়ে যাচ্ছে, বাচ্চার উৎপাদন করছে, সন্তানের জন্ম দিচ্ছে, তাদেরকে লালন পালন করছে, বাড়ির যাবতীয় কাজ করছে। সেই মাতৃশক্তিকে তো এভাবে অবহেলা করা যাবে না, তাদের স্বাস্থ্য দিতে হবে। আজকে আপনারা জানেন যে বিভিন্নভাবে ভারত সরকার ভাবছে উজালা গ্যাস, ওইটাকে বন্ধ করবে, নির্মল গ্রাম করতে হবে আমাদের। আমি সবসময় বিভিন্ন পরীক্ষা নিতে গিয়ে আমার ছাত্রছাত্রী জিজ্ঞেস করি, আছে বলো তো বর্ষাকালে পেটের অসুখ কেন হয়? তখন ওরা বলে, না স্যার পেট বর্ষাকালে বলতে পারে না, আর তার জলটা ভালো না, জলটা ভালো না, তাতে কী আছে, এখন ভালো, ওখানে ভালো, এই যে জলটা আছে, এই জলটা কেন আমরা কিনি? এখানে তাই বললাম পেস্টিসাইডস অল্প একটু হলো আছে, কিন্তু কিনি এটা মাইক্রোস্পিক ব্যাকটেরিয়া ফ্রি জল। কিন্তু আমাদের পেটে যে ব্যাকটেরিয়াগুলো বেনিফিশিয়াল, উপকারী, সিম্বায়োটিক, ওরা আমাদের এনজাইম তৈরি করে, আমাদের খাদ্য হজম করে। যখন আমাদের পয়পলের মাধ্যমে বেরিয়ে যায়, তখন যদি ওরা ওপেন এয়ারে পড়ে, তখন ওরা মারাত্মক হয়ে যায়। আমাদের দেশে এখনো নির্মল গ্রাম নেই, স্যানিটেশন সিস্টেম নেই। বাস্তব অধিকাংশ পুরুষ মহিলারাও আজকে ওপেন এয়ার ডেফিকেশন করে, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে। আর বৃষ্টির যখন জল পড়ে, সেই যে পরিত্যক্ত জিনিস জলটা পেয়ে, এই যে আপনার আয়ত্রী নদী বা আপনার যমুনা নদী ইত্যাদি আছে, এইগুলো নালা টালা দিয়ে মূল স্রোতে চলে আসে। সেই জলকে কর্পোরেশন নিয়ে যখন করে, কর্পোরেশনের সেই টেকনোলজি নেই, আলটিমেটলি সেগুলো আবার আমাদের শরীরে আছে কোলিফর্ম, ফিকাল কোলিফর্ম ব্যাকটেরিয়া, যেগুলো কিন্তু আমাদের পেট থেকেই বেরোয়। ফলে আমরা যদি আজকে স্যানিটেশন সিস্টেম ভালো থাকতো, তাহলে ওই নদীগুলোতে যেতে পারতো না। আজকে আমাদের মাতৃশক্তি বা আমাদের সামগ্রিক রোগ বিসুখ আমরা আটকাতে পারতাম, কারণ আমাদের অধিকাংশ রোগী হচ্ছে জলবাহিত। সুতরাং এই যে প্ল্যানিং, এটার জন্য ভীষণ লাগে না। আজকে আমাদের উজালা গ্যাস প্রকল্প, নির্মল গ্রাম, এগুলো করতেই হবে। ছাত্রছাত্রীদের বলি, এগুলো করার জন্য করা না, নিজেদের এই যে বললাম নেচারকে সাথে আমাদের যে সিম্বায়োটিক রিলেশন, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো করতে হবে। এগুলো বিশাল বিশাল কষ্টকর না, পয়সা সাপেক্ষ না। তো যাই হোক, আমাদের এই যে একটা পরিকল্পনা আজকে কিন্তু আমাদের দিতে হবে। ফলে এটা হচ্ছে সেকেন্ড কি বললাম, সেকেন্ড বললাম যে উই মাস্ট এনশিওর টু সাপ্লাই দ্য ক্লিন এয়ার অ্যান্ড হেলদি ওয়াটার মিনিমাম। আর আমার আগে কিছু দরকার নেই, আমার যে শাকসবজি, আমার যে লোকাল উৎপাদিত চাল, ডাল, গম, আমি দেখলাম অবাক হয়ে গেলাম, কি সুন্দর এখানে সর্ষে চাষ হচ্ছে, কি সুন্দর এখানে গম চাষ হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে হয় না। সুতরাং এখানকার লোকাল যে রিসোর্স, ফাইবারওয়ালা যে শস্য, সেটা আমাদের খেতে হবে। 3 নম্বর হচ্ছে, আমি যে বললাম আজকে কিন্তু এটা ঘটনা, প্রকৃতি থেকেই আমরা বেঁচে থাকার সমস্ত কিছু নিই, আমাদের খাদ্য, বস্ত্র, আমাদের ওষুধ, আমাদের বাড়ির ছাদ, সবই বলেছি। আমাদের সার্ভাইবিলিটি, বেঁচে থাকাটাই হচ্ছে প্রকৃতির উপর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই, নো কমোডিটি ইন দিস ওয়ার্ল্ড শুড বি ট্রিটেড অ্যাজ দ্য ওয়েস্ট। অর্থাৎ আমি কোনো একটা জিনিস আমার বাড়ি থেকে ফেলে দেওয়ার আগে ভাববো এটা আমার আবর্জনা নয়, এটাকে আবার রিসাইকেল করতে হবে।
রিসাইকেল করে আমি আমার একটা জায়গায় সঞ্চয় করব, সেখানে নন ডিগ্রেডেবল যেগুলো ডিগ্রেড হয় না প্লাস্টিক বর্জন করব, যদিও সেখানে এই বোতলটা থাকে আলাদা করে রেখে ওকে অন্যরকমভাবে টেকনোলজি দিয়ে রিসাইকেল করব। আর আমার যে ফ্যান, মাছের কাঁটা, আবর্জনা, খড়, সবজি, সেইগুলোকে নিয়ে বাড়ির সামনে হলেও কয়েকটা কোঅপারেটিভ করে রিসাইকেল করবো। অর্গানিক ম্যানুরিং, এখন প্রচুর অর্গানিক ম্যানুরিং হচ্ছে, কম্পোস্টিং, গ্রিন কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, এইগুলোকে আমাদের করতে হবে। এইগুলো আমাদের গবেষণা। আমরা কিন্তু মেদিনীপুর শহরে গিয়ে মেদিনীপুর জেলাতে থেকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কাজগুলো করেছি একটাই মেসেজ, যে আমাদের এই যে টক্সিফিকেশন অফ দ্য এগ্রিকালচার, এটাকে আমাদের রিভার্ট করতে হবে। আজকে যদি আপনারা ইউএসএ যান, আপনি যদি ইউরোপে যান, দেখবেন যেমন অর্গানিক ফার্মিং, অর্গানিক বাজার ওরা বুঝে গেছে, ওরা আরম্ভ করে দিয়েছে যে নেক্সট প্রজন্মে যদি সাস্টেনেবিলিটি করতে হয়, তাদেরকে যদি ক্যান্সার বা দুরারোগ্য ওষুধ থেকে বাঁচাতে হয়, তাহলে এই বিষ আমরা খাওয়াবো না। আমরা সেখানে যে কলাটা অর্গানিক প্রডিউস, দামটা হয়তো বেশি, আপেলটা অর্গানিক প্রডিউস, ধানটা অর্গানিক প্রডিউস। আমাদের দেশেও কিন্তু এই মুভমেন্ট আরম্ভ হয়েছে। আমাদের গ্রিন টেকনোলজি ডেভেলপ করতে হবে। গ্রিন টেকনোলজি মানে যে কোনো কিছু পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি টেকনোলজি। এবং তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে, আমাদের প্রথমে বুঝতে হবে, যে কথাটা বলার জন্য আমি থার্ড লাইন, ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত কম্পোনেন্ট, সে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মানে শপিং মলের কিছু কাজকর্ম হোক, বা আজকে আমার এই বালুরঘাটের এই হাট পড়ে যাওয়ার পর যে আবর্জনাই হোক, বা আজকে আমার এইখানে যে এসি বন্ধ করে দিয়ে আমরা যে জানলা খুলে দিয়ে আপ্রাণ চেষ্টা করে করছি, এটাই হোক, এটাও একটা পজিটিভ জিনিস। এসি থাকলে গ্রিন হাউস গ্যাস বেরোতো। অন্তত আজকে আমাদের পরিশ্রম হলেও আমরা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আমাদের আগে 14 পুরুষ না 2-3 পুরুষ আগে কি এসির সম্পর্কেও দেখতেন না। সেই সিস্টেমটাকে ফিরে ইলেকট্রিসিটি বাঁচবে আর গ্রিন হাউস হবে না। তো যাই হোক, এই কথাগুলো তার মানে কি বলতে চাইছি, এভরি কম্পোনেন্ট অফ দি ওয়ার্ল্ড শুড নট বি ট্রিটেড এজ দ্য ওয়েস্ট। ওয়েস্ট কথাটা তাহলে কি ছিল, থাকবে না ডিকশনারি, কিন্তু ওয়েস্টটাকে ইন ওয়ান ফর্ম অর আদার আমরা রিসাইকেল করব আমাদের মতো করে, সেটাকে মানুষের রিসোর্স করব। ওয়েস্ট হ্যাজ টু বি কনভার্টেড ইন্টু রিসোর্স। এটা হচ্ছে থার্ড স্লোগান। আর এটা করতে গেলে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ দ্য আর্থ ইজ ইন্টারলিঙ্কড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। আজকে যদি আমি আম গাছের একটা ডাল কেটে দিই, সেই ডাল কেটে দিলে শুধু একটা ডাল পড়লো জ্বালানি করে দিলাম তা নয়, আমাকে দেখতে হবে ওইখানে যে পিঁপড়েগুলো আছে, সেই পিঁপড়েগুলো যে চলে গেল, সেই পিঁপড়েগুলো চলে যাওয়ার জন্য আম গাছের কিন্তু ফলন 15 কিলো কমে গেল। কারণ পিঁপড়েগুলো ছিল বলে ওরা পাতায় পাতায় ঘুরে পলিনেশন করতো। আজকে শুধু পেস্টিসাইড দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করলাম, ফসল পেলাম না, তেল পেলাম না, সেটা বড় কথা নয়। ওই যে সূর্যমুখীর উপরে যে জানা অজানা অনেক পোকামাকড় এসে বসতো, তারা কিন্তু পাশের গমের যে ক্ষেতটা, সেখানে পলিনেশন ঘটে। আজকে যে আম গাছ বা কাঁঠাল গাছ বা যে ফল হচ্ছে, গ্রীষ্মকাল হচ্ছে ভরা ফলের সময়, রসালো ফলের সময়, তার যে পলিনেশন, বাদুর রাত্রেবেলা অন্ধকারে ঘরে, পেঁচা রাত্রেবেলা ঘরে, তারা এক ডাল থেকে এক ডালে যখন যায়, আমি লাঠিটা নিয়ে ছুড়িয়ে দিচ্ছে, ডিসপার্সাল। আমরা লাগাই না লাগাই, প্রকৃতি নিজের মতো করে তাকে তৈরি করছে। আর এই পলিনেশন, ফলে এইগুলো হচ্ছে আমাদের ভাবা, এইগুলোকে নিয়ে ভাবা সত্যাপেক্ষিত। নেক্সট স্লোগান হচ্ছে, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক সায়েন্টিফিক গাইডলাইন্স অফ দ্য ইন্টারলিঙ্কেজ অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স। কীভাবে আন্তঃসম্পর্ক, এই যে ছবিটা দেখাচ্ছিল, লাস্ট ছবিটা দেখাতে পারবে আগে এই যে ছবিটা দেখছো, তার আগে ছবিটা দেখো। এই ছবিটাতে মনে হয়, এই ছবিটা যদি একটু বিশ্লেষণ করা যায় 8 ঘন্টা সময় লাগবে, কিন্তু তোমরা পড়েছো ফুড চেন, ফুড ওয়েব, এইসব অনেক কিছু পড়েছো। এটার মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জিনিস লতায় পাতায় একের সাথে যুক্ত হয়ে আছে। নেক্সট ছবি, এটাতে দেখবে আমাদের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএনএ থেকে আরম্ভ করে আমাদের যে ইকোস্ফিয়ার, তার মধ্যে বিভিন্ন টায়ার অফ অর্গানাইজেশন আছে নেচারের, সেইগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। নেক্সট, আমাদের বায়োডাইভার্সিটি যে কথাটা বলেছি আগে, এটাকে বলা হতো না। বায়োডাইভার্সিটি মানে শুধুমাত্র কিছু ফ্লোরা অ্যান্ড ফোনা, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বা মাইক্রোবস নয়। বায়োডাইভার্সিটি মানে এই যে আমাদের বালুরঘাটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইকোসিস্টেম, কখনো জল, কখনো এগ্রিকালচার, কখনো ডাঙা, কখনো মাটি, কখনো জঙ্গল, বিভিন্ন জায়গার ইকোসিস্টেম ডাইভার্সিটি। আর ভারতবর্ষ তো একটা গিফটেড দেশ, আবার বলি, অনেক সম্ভাবনা নিয়ে ভারতবর্ষ কিন্তু আছে। আমাদের দুঃখ যে এই সম্ভাবনাটাকে আমরা কাজে রাখি, কিন্তু এখনও হলেও কিছুটা আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে মরুভূমি আছে, আমাদের এখানে সুন্দরবনের জঙ্গল আছে, আমাদের এখানে পাইনের ফরেস্ট আছে, আমাদের এখানে গঙ্গার মতো নদী আছে, আমাদের ওখানে এগ্রিকালচারাল অসম্ভব সুন্দর এগ্রিকালচারাল ইকোসিস্টেম আছে, আমাদের ওখানে বরফের ইকোসিস্টেম আছে। আমাদের কি নেই? এই ইকোসিস্টেম ডাইভার্সিটি মানে আমাদের ডাইভার্সিটি অফ অ্যানিমেলস। আজকে তোমরা জানো, হয়তো জানবে যে গোটা ইউরোপ ঘুরলেও তুমি একটা ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পাবে না। আজকে যখন তুমি বান্ধবগড়, কানা, মধ্যপ্রদেশে বিভিন্ন জঙ্গলগুলোতে যাবে, তুমি চমকে যাবে ওইখানে হোটেলের দাম দেখে। কারণ
কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সাহেব মেমরা ঝাঁপিয়ে পড়ছে, ওরা বলছে কিচ্ছু চাই না, আমাকে শুধু একটা বন্য কুকুর দেখিয়ে দাও, আমাকে এক ঝাঁক শুধু শুয়োর দেখিয়ে দাও, আমাকে ময়ূর পেখম তুলে উঠছে সেটা দেখিয়ে দাও, বাঘ দেখালে তো কোনো কথাই নেই, আমরা আমাদের সবটা দিয়ে দেবো, শুধু ছবি তোলার দিয়ে দাও। ফলে আমাদের তার সাথে কম্পিট করতে হচ্ছে। আমি তো নিজে বিভিন্ন জঙ্গল টঙ্গলে যাই, আমি গিয়ে দেখেছি ভারতবর্ষ যেটাকে বলা হয় ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, এগুলো প্রভূত সম্ভাবনা আছে। সুতরাং এই যে সম্ভাবনা, আমাদের যে জঙ্গল, তার এই বায়োডাইভার্সিটি। নেক্সট স্লাইড। আমাদের এই যে তোমাদের বলে রাখি, অলিম্পিকে যখন আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি, তখন আমি পরের বছর আবার চেষ্টা করব। পৃথিবীতে প্রায় 250টার মতো দেশ আছে, এই 250টা দেশের মধ্যে ভারতবর্ষ অলিম্পিকের স্থান 100 নিচে হবে না, উপরে হবে, আপনার হবে এত বড় একটা দেশ। কিন্তু ভারতবর্ষের যে স্থানটা 3টে কারণে পৃথিবীর একদম প্রথম দিকে, প্রথম হচ্ছে এই স্থান বায়োডাইভার্সিটি, যেটা হচ্ছে পৃথিবীর আগামী দিনের ভবিষ্যৎ। আমি এত কথা বলছি কেন? আমাদের চারদিকে জল, মাটি, বায়ু, ইকোসিস্টেম, এটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যতের উপর নির্ভর করে আজকে আমরা পৃথিবীর 18টা দেশের মধ্যে, যে দেশগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি, আমাদের পজিশন হচ্ছে 88। ব্রাজিল হচ্ছে 1 নম্বর। আমাদের পৃথিবীতে কয়েক লক্ষ সুন্দর সুন্দর এইরকম বালুরঘাট বা দার্জিলিং বা এরকম হটস্পট আছে, যেখানে অত্যন্ত উর্বর মাটি এবং সেখানে ফসল রয়েছে, সেটা কয়েক লক্ষ আছে। তার মধ্যে 34টাকে রাষ্ট্রসংঘ নির্ণয় করেছে হটস্পট। তার নেক্সট স্লাইড। এই যে হটস্পটের মধ্যে ভারতবর্ষে 4টে আছে, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, ইস্টার্ন ঘাট পর্বতমালা, আমাদের শ্রীলঙ্কার আসে, আমাদের সুন্দরবন। সুতরাং এই যে আমরা সম্পদ, আমরা পৃথিবীর মধ্যে 1 নম্বর। আর ফরের ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, একটা জিনিস মাথায় রাখবে, এই যে জলের কথা বললাম, পৃথিবীতে আমরা হয়তো পিছিয়ে আছি, আরবিয়ান কান্ট্রিগুলো শুধু পেট্রোল পেয়ে উদ্ধার, কিন্তু কতগুলো দেশ আছে, এই যে কাতার বা এই ধরনের আরও সেখানে জল নেই, একটা পুকুরও নেই। মিষ্টি জল একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহার্ঘ রিসোর্স, মিষ্টি জল। সারফেস, পুকুর, ডোবা, নালা, আর গ্রাউন্ড ওয়াটার, যেটা আমরা বললাম গ্রিন রেভলিউশনের পর তুলে নিয়ে আমরা নষ্ট করে ফেলছি, আর্সেনিকের প্রবলেম ইনভাইট করে নিয়ে আসছে। এগুলোর অনেক কথা বলার আছে, আমি তার মধ্যে যাচ্ছে ছুঁয়ে যাচ্ছি। সেই যে জল, এই জলের ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতবর্ষর পশ্চিমবাংলা, এই দুজন যৌথভাবে পজিশন হচ্ছে পৃথিবীতে 1 নম্বর। এই জলের ভান্ডার, কি জলের ভান্ডার? মিষ্টি জলের ভান্ডার, সেটা মোস্ট প্রেশিয়াস রিসোর্স। তো যাই হোক, এখন এই রকম জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যে এই যে সম্ভাবনাগুলো রয়েছে, এই সম্ভাবনাগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, আমাদের আন্তঃসম্পর্ককে জানতে হবে। নেক্সট স্লাইড। আমাদের ইকোলজিক্যাল সার্ভিস, আমরা বলি আমরা বিভিন্ন জনের থেকে সার্ভিস পাই, মিউনিসিপ্যালিটি আমাদের সার্ভিস দেবে, গভর্নমেন্ট আমাকে সার্ভিস দেবে, ওকে। কিন্তু আমরা যে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, এই যে নদীর জলটা এক ঝাপলা নিয়ে চান করে চলে আসছি, এইগুলো কিন্তু প্রকৃতির সার্ভিস, এটা তোমাদের জানতে হবে। তোমরা শুনে রাখবে, ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজিক্যাল সার্ভিস, এটা কিন্তু আমরা এখন মিসার করছি। তোমাকে দেখতে হবে একটা গাছ। আমার মাস্টারমশাই আজ থেকে 40 বছর আগে হঠাৎ একটা ক্যালকুলেশন করলেন, বিখ্যাত ব্যক্তি, এগ্রিকালচারাল সায়েন্টিস্ট প্রফেসর তারক মোহন দাস। উনি একটা বই লিখেছেন, পৃথিবী কি শুধু মানুষের জন্য। সেখানে উনি দেখিয়েছিলেন একটা 40 বছর পূর্ণাঙ্গ গাছের দাম হচ্ছে 25,200,000 টাকা। কী করে করলেন? তখন উনি বললেন, দেখো এই গাছটা কতটা ছায়া দেয়, গাছটা এয়ার কন্ডিশনের মতো কতটা শীতলতা দেয়, গাছটা কত পোকামাকড়কে দেয়, সেই পোকামাকড়গুলো আশেপাশে জমি জায়গাতে কতটা ফসল তৈরি করে, গাছটার উপর কতগুলো পাখি বসে, পাখিগুলো যে বিষটা দেয়, বিষটাতে মাটিটা কতটা উর্বর হয়, ফলে গাছটা কাটলে যে ফার্নিচার হয়, সব আমি হিসাব করে দেখিয়েছি। একটা 40 বছরের পূর্ণাঙ্গ গাছের দাম হচ্ছে ওই আমার যখন 2,000 টাকা না, 25,200,000। ফলে আমাদের হিসেবটা কিন্তু এইভাবে করতে হবে। প্রকৃতিকে তুমি আঘাত করতে পারো, কিন্তু প্রকৃতিকে কতটা ক্ষতি করছো ইন টার্মস অফ মানি উই ক্যান ক্যালকুলেট। আমাদের মতো এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টরা সে ক্যালকুলেট করে জানিয়ে দিচ্ছি, এই ক্ষতিটা তোমরা দিয়ে তুমি কারখানাটা করতে পারবে তো। নেক্সট টাইম ইকোলজিক্যাল সার্ভিস, এবং ইকোলজিক্যাল সার্ভিসের পর যে কমোডিটি, বাজারে যেতে হবে। আজকে আমার মেদিনীপুরের যে আপনারা জানবেন যে গলদা চিংড়ি পৃথিবী বিখ্যাত, আগে বাচ্চা বয়সে আমার বাবারা বলবে বা নিয়ে আসতো, আজ কিনতে পারবে হয়তো 2,000-2,500 টাকা দাম। সুন্দরবনে কাঁকড়া, আমি সুন্দরবনে দীর্ঘদিন কাজ করেছি, কাঁকড়া তখন আমরা 100 টাকাতে 20টা কাঁকড়া পেতাম। আজকে একটা কাঁকড়ার দাম হচ্ছে প্রায় 1,000 টাকা, 1,200 টাকা। একটা কাঁকড়ার দাম 400-500 টাকা, কারণ সব এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের আজকে বাজারে কত বিশ্বায়ন আমাদের অনেক কিছু দিয়েছে, এটা মানতেই হবে। আধুনিকতা দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, নতুন নতুন টেকনোলজি দিয়েছে, আমাদের টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ দ্য এক্সপোর্ট ইম্পোর্টের সুযোগ করে দিয়েছে। কিন্তু আবার নিয়েছে কিছু, নিয়েছে কি ওদের আমদানি করছে, ওদের টেকনোলজি নিতে হবে। চাইনিজ মেটেরিয়াল ভরে গেছে, আমাদের রিপ্লেসিং আওয়ার ওন ট্র্যাডিশনাল সিস্টেম, এগুলো তো আছে। ফলে নেক্সট স্লাইড, আমাদের বাজার ধরতে হবে। নেক্সট স্লাইড।
আমাদের এই যে মনে করেন একটা বাংলাদেশের ছবি, আমি বাংলাদেশে শাপলা পুকুর, এই পুকুরটা দেখি এই বাচ্চাটা শুধুমাত্র শাপলা ফুল তুলছে তা নয়, এই বাচ্চাটা কিন্তু শাপলা ফুল তোলার সাথে সাথে এটা বুঝিয়ে দিচ্ছে একটা জলাশয়ের মধ্যে গাছগুলো আছে বলে জলের স্রোতটা ধাক্কা খাচ্ছে, জলের স্রোতটা ধাক্কা খাচ্ছে বলে সেখানে কিন্তু মাটি জমছে নিচেতে, মাটি জমছে মানে ওইখানকার কিন্তু মাটির মধ্যে অনেক নূতন নূতন প্রাণী মাছ এসে ওই শিকড়ে আস্থান নিচ্ছে। অর্থাৎ একটা পুকুর এই শাপলা গাছের জন্য একটা অসাধারণ স্বয়ংভর সমৃদ্ধ একটা ইকোসিস্টেম হচ্ছে। নেক্সট লাইন। কার্বন সিকোয়েস্ট্রেশন, আমি যে বললাম জঙ্গল ইন এনি ফর্ম, গ্রিন কাভারেজ, আমাদের যে গ্রিন হাউস বিষাক্ত গ্যাস হচ্ছে ধরে নেবে। নেক্সট লাইট। আমাদের এই যে মনে করুন আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে আমাদের অজান্তে এত ডিফরেস্টেশন হয়েছে, ব্রিটিশ আমাদেরকে লুণ্ঠন করেছে, তার আগেও লুণ্ঠিত হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তথ্য সমৃদ্ধ ভারতবর্ষ তো একটু স্বয়ংবর ছিল, আমাদের ভারতবর্ষে যে বৃষ্টিপাত হয়, আমাদের উর্বরতা, প্রভূত জঙ্গল ছিল, আজকে কমে গিয়ে আমাদের 9% গেছিলো, এখন কম বেশি 16% গেছি, আমাদের যেতে হবে 21% আর 33%, যে তথ্য আমি দিতে চাই না, কিন্তু তার মধ্যে প্রভূত আপনি যদি যান ভারতবর্ষের ওয়েস্টল্যান্ড আছে একরের উপর, হাজার হাজার একর জায়গা হচ্ছে দেখবেন যে অনুর্বর জমি, এখন তাকে গ্রিন কাভারেজ দিতে হবে। অ্যালোভেরা একটা জেরোফাইটিক প্ল্যান্ট লাগিয়ে দিই। এই ভারত সরকার মূলত আমাদের পশ্চিমবাংলা হয়নি দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ এইসব জায়গায় এটা হচ্ছে, অ্যালোভেরা চাষ হচ্ছে, এবং চাষ হয়ে কী হচ্ছে, যে কোনো সম্পদ তার থেকে আমরা রিটার্ন পাবো। নেক্সট লাইন। এটা শুধু গ্রিন আচ্ছাদন দিচ্ছে না, এই যে বিভিন্ন কসমেটিক্স আমরা দোকানে গিয়ে যখন দেখছেন একটা টিউবের দাম 200 টাকা 300 টাকা, সেটা কিন্তু এই অ্যালোভেরা থেকে তৈরি হচ্ছে। আয়ুর্বেদিক আমাদের সনাতনী যে কালচার, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা অ্যান্টিবায়োটিক খেলাম, লেগে গেলে ভালো, না লেগে গেলে আরও খারাপ, কিন্তু আমরা 7 দিন অসুস্থ থাকি। আচ্ছা, ডাক্তারদের বুঝতে হবে আমাদের হোমিওপ্যাথ, আমাদের আয়ুর্বেদিক, আমাদের যে সনাতনী চিকিৎসা এর উপর নির্ভরশীল, আমাদের বাসক, তুলসী, আমাদের আমলকি, এগুলোর বিকল্প নেই। কেন আমরা পারি না? অল্প আয়াসেই পারি, শুধু আমাদের দৃষ্টিভঙ্গিটা। নেক্সট লাইট। আমাদের এই যে আমি বলছি এগুলো মেডিসিনাল প্ল্যান্ট, এগুলো নিয়ে গ্রাম বাংলার কিন্তু স্বয়ংসম্ভর একটা ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে, মানুষ অল্প আয়াসে কিন্তু দীর্ঘায়ু হতে পারে। নেক্সট লাইট। আমাদের এই যে মনে করুন আপনাদের একটা তথ্য দিই, তোমাদের একটা তথ্য দিই, এইরকম গালগপ্প বললে তো শুধু হবে না, তথ্য দিতে হয়। বিজ্ঞানীরা দেয়, আমার গবেষণা অমুক তমুক, এগুলোর মধ্যে প্রচুর তথ্য আছে। পিএইচডি ভারতের ICR বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, জানো নাম শুনেছো? এটা জাইগান্টিক ন্যাশনাল ইনস্টিটিউট, তার প্রায় 1000 না হলো কয়েকশো তার সেন্টার আছে, তারা কৃষিক্ষেত্র, মৎস্য, অ্যানিম্যাল হাজবেন্ডারি করছে। তারা বলেছে ভারতবর্ষের প্রায় 70,000-এর মতো গাছ আছে, তার মধ্যে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা 159টা গাছকে চিহ্নিত করতে পারে। 159টা, নট 160। এই 159টা গাছ থেকে আমরা কি পাই? আমাদের চাল, ডাল, আটা, সুগারকে, আমাদের বেসন, আমাদের ওই পোস্ত, তমুক তমুক, এভরিথিং। 159টা। আমরা যদি এই সংখ্যাটা বাড়াতে পারতাম, আরও যদি 159টাকে 200 করতে পারতাম, 200 থেকে 300 করতে পারতাম, তাহলে তো আমাদের সম্পদ থেকে আমরা আরও সহজে অনেক জিনিস পেতাম। ফলে আমাদের সমস্ত সামগ্রী কিন্তু উই আর গেটিং ফ্রম দ্য ইউটিলাইজেশন অফ 159 অনলি প্ল্যান্টস। নেক্সট লাইট। আমাদের এগুলো আর অ্যানিমেল সম্পর্কে বলে দিই, আমাদের কয়েক লক্ষ প্রজাতির ইনসেক্ট থেকে আরম্ভ করে মাছ থেকে সব আছে। আমরা এখনো পর্যন্ত আমাদের যে বিদ্যা বুদ্ধি, ICR এর বিজ্ঞানীদের 20টা মাত্র অ্যানিমেলকে আমরা ডোমেস্টিকেট করতে পেরেছি, অনলি 20 অ্যানিমেলস। আমাদের যে ছাগল, মুরগি টুরগি এসব আছে না, গরু 20টা, আর বাকির সবটাই হোয়াইট। আজকে যদি আমার মেদিনীপুরে, তোমাদের এখানে সুযোগই নেই, অবশ্য আছে বাংলাদেশের কাছে, যদি বলা হয় যে আমার গেস্ট এসে বললো আমি আজকে একটু বড় ইলিশ মাছ খাবো, আমি 1 লক্ষ টাকা দিয়েও পাবো, কারণ ইলিশ মাছকে আমরা কালচার করতে পারি। বাঘ মরে গেলে মরেই যায়, ফলে আমরা কিন্তু ডোমেস্টিকেট করেছি মাত্র 20 টাকা। ফলে সম্ভাবনা প্রচুর, এই ধরনের মাছ, এই ধরনের ওয়াইল্ড অ্যানিমেল, এদেরকে যদি আমরা কালচার করতে পারি কিন্তু। নেক্সট লাইন। এই যে গ্রাম বাংলার বললাম, গ্রাম বাংলা দেখো আমাদের কিন্তু এই ইট পাথর, রড বালি কিচ্ছু দরকার নেই, ওইখানে লোকেরা কিন্তু ওইখানকার সামগ্রী নিয়ে ওরা সুখী। নেক্সট লাইন। শেল্টার। আমাদের যে চারদিকের এই একটা অসাধারণ প্রকৃতি, আজকে বেরোলে যে কালারফুল, এই কয়েক মাস বাদে যখন দেখবে তোমাদের বাগানে যাবে বা অঞ্চলে যাবে, কি কালারফুল প্রজাপতি, কত রকম রঙিন হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, জোনাকি পোকা রাত্রেবেলা আমাদের আনন্দ দান করছে। এইগুলো কিন্তু আমি আবার বলি, ওই আরেকটা স্লোগান যে উই শুড নট ট্রিট any component of this world, whether it is living or non-living, especially living, as an insignificant. They can play a very significant role. তারা কিন্তু আছে বলে পশু পাখি আছে, তারা ফুলে ফুলে ঘুরছে বলে পলিনেশন ঘুরছে, প্রভূত কথা বলা যায়, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি তোমাদের বলি, কোনো একটা বায়োটিক কম্পোনেন্ট বা লিভিং অর্গানিজমকে ই করবো না, আন্ডার এস্টিমেট করো। নেক্সট লাইন।
এই যে পাখি দেখলে মন ভরে যায়, দেখার জন্য এইসব জঙ্গল টঙ্গলে মানুষ যায়, ছবি তুলতে যায়, তাদের যে বিষটা, তাদের যে বিভিন্ন রকম গাছ। নেক্সট লাইট, নেচার। আমাদের যে আমরা একটা শাল গাছ পুঁতে দিলাম, যে শাল গাছ লাগাতে হবে, বিএড কলেজে শাল গাছ পুঁতে দিলাম, ঠিক আছে, কিন্তু আমরা জানি না শাল গাছটা যখন এই অঞ্চলে ছিল, যখন তুলে ফেলেছি, শাল গাছের গোড়ায় যে গুল্ম, লতা, অন্যান্য যে গাছগুলো ছিল সেইগুলো কী ছিল। কারণ আমরা একা বাঁচতে পারি। আজকে আমি বাঁচতে গেলে আপনাদের দরকার, আপনারা আমরা সবাই বাঁচতে গেলে আমাদের রাস্তাঘাট দরকার, আর আমাদের গবাদি পশু দরকার, আমাদের সব কিছু নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিক শাল গাছের তলায় বা যে কোনো গাছের তলায় ওই যে দেখতে পাচ্ছ, এগুলোকে বলে এক ধরনের ছত্রাক, মাইসেলিয়াম। তারা একটা গাছের রুট থেকে আরেকটা গাছের রুটে আমার যদি খাবার উদ্বৃত্ত হয়ে যায় জানিয়ে দিই, ফলে আমার গাছের তলায় যে লতাগুল্ম ছিল তারা মাইসেলিয়াম দিয়ে শাল গাছকে পুষ্টি দিত। ফলে আমরা অনেক চেষ্টা করছি নতুন করে শাল গাছ এবং টবে পুঁতেই সেরকম পুঁতে হচ্ছে না, কারণ তার নেচারটা হারিয়ে গেছে। ওই নেচারটাকে আবার নতুন করে ফিরিয়ে আনতে হবে, ওই লতাগুল্মগুলোকে চিহ্নিত করে আবার আনতে হবে। তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গা সংযোগ করে একটা গাছকে আরেকটা জায়গায় পুষতে দেবে। নেক্সট লাইন। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের এই সম্ভাবনাটা প্রভূত কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি অলরেডি কিছু বলেছি, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পলিউশন, বিভিন্ন ধরনের হারভেস্টিং ইত্যাদি ইত্যাদি, আমি তার মধ্যে যাচ্ছি না। তোমরা পপুলেশন, এইগুলো কিন্তু আমাদের পুরো প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে, রোধ করতে হবে। নেক্সট লাইন। আজকে কিন্তু দেখো এই যে মানুষগুলোর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবে তারা যে জায়গায় মেদিনীপুরের কোস্টাল বেল্টে, তারা কিন্তু এই বালুরঘাটের মতো অত শান্তশিষ্ট জায়গার পথ নয়। তারা কিন্তু যদি একটু তাদের 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এদিক ওদিক হয়, জলের স্রোত ভাসি নিয়ে যাবে। তাদের ওখানে কিন্তু আছড়ে পড়ছে সাইক্লোন, টাইফুন। সুতরাং তারা পরিশ্রমী, এই পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু প্রকৃতি থেকে তাদের মতো করে নিচে বলে সোশ্যাল অ্যানাটমি, ইকোলজিক্যাল অ্যানাটমি, অর্থাৎ পরিবেশ তাদের শরীরের বাঁধনটা ঠিক করে দিচ্ছে, তাদের দায়িত্ব ঠিক করে দিচ্ছে। আমি একটা বই লিখেছি মেদিনীপুরের উপর, সেটার মধ্যে এগুলোকে হাইলাইট করেছি, কারণ আমি বোঝাতে চাইছি মানুষ, প্রকৃতি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভিন্নতর রূপ নেয়, তাদের মধ্যে সম্পর্ক অন্যরকম হয়, এবং তার মধ্যেই সে কিন্তু সেই জায়গাটাকে ভালো বুঝে বেঁচে থাকে। চা বাগানের যে কর্মীরা রয়েছে তারা যেভাবে চা চাষ করবে, আমার মেদিনীপুরে গিয়ে যদি চা বাগান করবো বলে ওখানকার লোক লাগে তারা পারবে না, আবার এখানকার লোকেদের যদি সমুদ্রে গিয়ে লড়াই করে মাছ ধরতে বলি তারা পারবে না। ফলে এটা তোমাদের মাথায় রাখবে, ভিন্নতর কিন্তু আমাদের জানতে হবে, ইন্টারনেটে জানতে হবে। তার থেকে নেক্সট লাইট, নেক্সট লাইট। আমাদের সুন্দরবন, নেক্সট লাইট। আমাদের সুন্দরবন মানে কি? সুন্দরবন মানে হচ্ছে একটা এমন একটা জঞ্চল যে জায়গাটাকে কিন্তু তোমরা এই জলপাইগুড়ি বা বক্সা বা আমাদের বান্ধবগড় বা কানা পারবে না। অসম্ভব বড় জঙ্গল, তার পাশে নদী, শুধু নদী নয়, নোনা নদী, প্রতি মুহূর্তে তার মধ্যে জোয়ার ভাটা খেলে। সুন্দরবনের জঙ্গলের যদি আমি বায়োডাইভার্সিটি বা গবেষণা করতে চাই, আমাকে ইকোসিস্টেমটাকে বুঝতে হবে, তাদের মধ্যে রিয়াকশনটাকে বুঝতে হবে। কি বুঝবে? দেখা যাচ্ছে যে ওই জঙ্গলটা এমন জঙ্গল, সেই জঙ্গলটা দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা শুধু এই এস্চুয়ারি যেটা রয়েছে, দিগন্ত বিস্তৃত একটা নদী, নোনা, সেটা জলটা ফুলে ওঠে, উঠে পুরো জঙ্গলটাকে ঢেকে দেয়, এবং ঢেকে দিয়ে গাছগুলো এখন তো ওই 12 ঘন্টা স্নান করতে হয়, ওরা বেঁচে থাকে। আজকে যদি আমি এখানকার জঙ্গলের মধ্যে এই আম গাছকে যদি 12 ঘন্টা ডুবিয়ে রেখে দিই, কালকে দেবে আম গাছগুলো নিয়ে পড়তে পারছে না। ফলে ওই জঙ্গলের ওইরকম অ্যাডাপ্টিভিটি। তার বিনিময়ে কী হয়? জোয়ার ভাটার সময় ওই যে লক্ষ লক্ষ গাছ, তার মধ্যে কোটি কোটি পাতা, প্রতিদিন প্রতি কোটি পাতা মাটির মধ্যে পড়ছে, আর মাটির মধ্যে পড়ে ওই যে প্রতিদিনই একটা আর্দ্রতা, অর্থাৎ লবণ, একটা জল সেটার মধ্যে পড়ছে, তাকে কী করছে? ডেট্রিটাস করছে। ডেট্রিটাস থেকে নিউট্রিয়েন্ট তৈরি হচ্ছে, নিউট্রিয়েন্ট তৈরি হয়, সেটা ভেসে এস্টুয়ারিতে চলে আসছে, এস্টুয়ারিতে চলে এসে সেখানকার নিউট্রিয়েন্ট দিচ্ছে। অর্থাৎ আমি কি বললাম, ওই জঙ্গলটা ডুবে থাকার জন্য গাছগুলো পাচ্ছে, গাছগুলো সেরকম কোটি কোটি পাতা মাটির মধ্যে ফেলে তাকে পচিয়ে, আমি যে বললাম না গ্রিন রেভলিউশন হয়েছে, কৃষকরা ঋণ নিয়ে সার কিনেছে, সেরকম ওই পাতা পৌঁছে ডেট্রিটাস হয়ে নিউট্রিয়েন্ট হচ্ছে। নিউট্রিয়েন্ট মানে নাইট্রোজেন, ফসফরাস, মানে সেটাই হচ্ছে ন্যাচারাল সাপ্লাই অফ ফার্টিলাইজার। সেটা জলে আসছে, জলে এসে একদিকে সূর্যের আলো, প্রভূত জল, আর গাছ জঙ্গল থেকে বেরিয়ে আসা কি আরো বললাম নিউট্রিয়েন্ট। তাতে দেখা যাচ্ছে যে সুন্দরবন অঞ্চলে যদি এক ঝাপলা জাল ফেলা যায়, একটা ওখানকার লোকাল অধিবাসীরা কয়েক কিলো মাছ ধরতে পারছে, কারণ সমুদ্র থেকে এবং জলাশয় থেকে সবাই আসছে ওই জায়গাতে তাদের বাচ্চা ছাড়ার জন্য। বাচ্চা ছাড়ছে কেন? ওইখানে ছোট ছোট শ্যাওলা, ওখানে ছোট ছোট প্রাণী আছে, বাচ্চা বেরিয়ে সেগুলো খেতে পারছে, ইলিশ মাছ ছুটে আসছে। ফলে আমি তোমাদের বলি,
প্রকৃতির মধ্যে যে আন্তঃসম্পর্ক, এই সম্পর্কটা যদি না জানা যায় তাহলে কিন্তু প্রকৃতিকে নিয়ে যথাযথ অনুধাবন করা যায় না। ইঞ্জিনিয়ার এসে বলবে ঠিক আছে এখানটা তো ভালো, এখানে ওয়েস্টল্যান্ড, আমি একটা ইট কাঠ পাথর দিয়ে করে দেবো, আমি কাউকে ছোটো করছি না, ওটা ভালো করতে পারবে। আবার কিন্তু আমাদের মতো যারা ইকোলজিস্ট বা এনভায়রনমেন্টালিস্ট তাদেরকে ডাকতে হবে, তা আমরা বলে দেবো ইট কাঠ দিয়ে যে এই যে কারখানাটা হবে বা এই বাড়িটা হবে তার মধ্যে প্রকৃতির কত কিছু হারিয়ে যাবে, সেটার সম্পর্কে আপনারা সচেতন থাকবেন, এখানে না করে ওখানে করুন। ফলে আমি তোমাদের বলি এই জ্ঞান, এই যে নেচার ম্যান সিম্বায়োসিস, এই জ্ঞানটা কিন্তু এই সুন্দরবনের একটা উদাহরণ দিলাম, এইরকম উদাহরণ সব জায়গায় আমি দিতে পারতাম। আজকে আমি আর বিস্তৃত বলছি না, আমি যেটা তোমাদেরকে যে মূল মেসেজ, তাহলে আমি আবার রিপিট করি, যে কয়েকটা স্লোগানের কথা বললাম তোমরা মাথায় রেখো। পরিবেশের স্লোগান, ম্যান নেচার সিম্বায়োসিস আর এভিনিউ ফর দ্য সাস্টেনেবিলিটি। নাম্বার 1, থিঙ্ক গ্লোবালি। ইন্টারনেটের মধ্যে জানো, কিন্তু তুমি তোমার নিজের মনের কাঠামোটা তোমার এইসব বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জ্ঞান থেকে অর্জন করে তুমি তৈরি করো যে এই যে ইনফরমেশনগুলো ব্যবহার করতে পারো। থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি। You should not treat any commodity of this world right now as the waste. পরিত্যক্ত জিনিসভাবে কিছু তুলনা করবে না। সে ছেঁড়া শাড়ি হতে পারে, ফ্যান হতে পারে, তাকে রিসাইকেল করতে হবে। না করলে কিন্তু আমাদের যে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একদিন কিন্তু আমাদের পৃথিবীর ধারণ ক্ষমতা চলে যাবে, আমরা যোগান দিতে পারবো না। বড় লোকরা পারবে, তারাও পারবে না, গরিব না থাকলে বড় লোকও আছে না, এটাও কিন্তু সিম্বায়োসিস। সুতরাং কি যেটা বললাম, অলমোস্ট অল কমোডিটিস অফ দ্য ওয়ার্ল্ড শুড বি রিসাইকেল, এটা সেকেন্ড। থার্ড থিং কি বললাম, পরিবেশের প্রতিটা সম্পর্ক, ওই যে জঙ্গল, ওই যে জল, ওই যে মানুষ জলের মধ্যে ডুবে যাচ্ছে, তার মধ্যে থেকে ও গাছ যেরকম বাঁচছে, গাছ সেরকম জলের মধ্যে খাদ্য দিয়ে প্রচুর মাছ তৈরি করছে, তার মধ্যে মানুষ বাঁচছে। ফলে অল দ্য কম্পোনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড আর নট অনলি ইন্টারলিঙ্কড বাট ইন্টারডিপেন্ডেন্ট। আমার সাথে আমার অজান্তেই ওই গাছের মধ্যে যে পাখিটা বসে আছে তারও সম্পর্ক আছে, সেটা কেন আছে সেটা আমি বলতে পারি, তোমরাও বলার চেষ্টা করবে। ফলে এটা থার্ড। ফোর্থ থিং হচ্ছে কি, ডোন্ট ট্রিট এনি কম্পোনেন্ট অফ দিস ওয়ার্ল্ড অ্যাজ দ্য নন সিগনিফিকেন্ট। না, এই পুরোটা কিছুই না, এই পোকাটা কিছুই না, এটাকে মেরে ফেলি, এই মাছটা এসছে না। তোমরা জানো না, পৃথিবী যারা তৈরি করেছে তারা তাদের মতো করে ডিজাইনটা করেছে এটাই, পৃথিবীর সমস্ত প্রাণী উদ্ভিদ তাদের কিন্তু একটা দায় আছে। মহামানবরা, আমি বেশি আধ্যাত্মিক ব্যাপারে আমি যেতে চাই না, ও জানিও না, একটা কথা বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর মানে আবার তারাই বলেছে আমাদের কাছে আর মূর্তিমান ঈশ্বর হচ্ছে মানুষ। মানুষের মধ্যে সম্পর্ক থাকে বলে, একে অপরকে আমরা সেবা করি বলে, শ্রদ্ধা করি বলেই আমরা মানুষ প্রজাতি হিসেবে এখনো অন্যদের থেকে আলাদা। সুতরাং কোনো কিছুকে আমরা অস্বীকার করবো না, আমরা টিকিয়ে রাখবো। এখন আমি পরবর্তীকালে আমার যেটা গবেষণার মূল বিষয় তার মধ্যে আমি আর গেলাম না, সেটার মূল বিষয়টা হচ্ছে এই যে ওয়েস্ট রিসাইক্লিং বলো, এই যে বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি বলো, এর মধ্যে থেকে কত কিছু যে আছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি, এই যে বললাম না গাছের পাতা পড়লে গাছের পাতাটা পচে গিয়ে খাদ্য হচ্ছে। আমার একটি ছাত্রী দুদিন বাদে পিএইচডি জমা দেবে, সে দেখেছে একটা গাছ থেকে যে পাতা পড়ে, সেই পাতা থেকে আজকের দিনে নতুন নতুন বিষয়গুলো উঠে আসছে। তোমরা জানো বায়োটেকনোলজি একটা বিষয়, ন্যানো টেকনোলজি একটা বিষয়। ন্যানো টেকনোলজি মানে জানো, ন্যানো টেকনোলজি মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, অর্থাৎ আমাদের শরীরে কিন্তু এটা ঘটনা, পৃথিবীর যাবতীয় উপাদানই কিন্তু রয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রো পিপিএম। ন্যানো মানে হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার, আগে যে ওষুধ দিত ডাইমেনশন, আজকে দেখেন সেটা অন্য একটা ডাইমেনশন। যত তুমি মলিকুলকে ভেঙে দেবে তত সে বড় বেশি ইফেক্টিভ হবে। আজকে আগেকার দিনে মহারাজারা এরকম যে কাঁসার গ্লাসে রূপোর গ্লাসে খেতেন, তাতে কি ওইখান থেকে ধুয়ে যেটুকু রূপো তার শরীরে যেত সেটা তাকে অনেক বেশি সম্ভব হতো, তখন তো সুপার ফেসিলিটি ছিল না। তো যাই হোক, ন্যানো টেকনোলজি। আমার একটি ছাত্রী দেখেছে সুন্দরবনের একটি গাছ থেকে যে পাতা পড়ে, পাতা থেকে কি বলতো, পাতা থেকে যে ন্যানো মেটেরিয়াল হ্যালোসাইটস বলা হয়, হ্যালোসাইটস যেটা বেরোয় সেটা দেখা যাচ্ছে মানুষের যে টিউমার, ক্যান্সারাস গ্রোথ সেটাকে কমিয়ে দেয়। ফলে নেচার কিন্তু নেচারের মতো করে অনেক কিছু আছে, আমাদের মতো বিজ্ঞানীদের খুঁজে নিতে হয়। আরেকটা উদাহরণ বলি, আমার ইন্টারন্যাশনাল পেটেন্ট আছে। ইন্টারন্যাশনাল পেটেন্ট মানে পৃথিবীর মধ্যে আমি এমন কিছু আমার গবেষণার মাধ্যমে পেয়েছি, পৃথিবী সেটাকে আমাকে পেটেন্ট দিয়ে দিয়েছে। তোমরা জানো কি পেটেন্ট? একটা পেটেন্ট বলি, ওই যে ভার্মি কম্পোস্টের কথা বললাম, কেঁচো দিয়ে সার, কেঁচো যখন ওই পচা গলা জিনিসগুলোকে পচিয়ে দেবে তখন কেঁচোর সাথে অনেকগুলো ব্যাকটেরিয়া চলে আসে। এই ব্যাকটেরিয়াগুলো তখন তাদের মধ্যে থেকে উৎসেচক দেয়, তখন পচানোটা আরও ত্বরান্বিত হবে। দেখা গেছে আমার এক ছাত্র সে দুটো ব্যাকটেরিয়া বের করে, তার মধ্যে একটা হচ্ছে অ্যানথ্রাক্স হিউম্যানেসিস, সেটা দিয়ে দেখতে পাচ্ছে সেল লাইন কালচারে আধুনিকতম বিজ্ঞানের প্রযুক্তি মেয়েদের যে ব্রেস্ট ক্যান্সার হয় সেটা প্রায়
85% কমে যাচ্ছে। অর্থাৎ আমি কি ক্যান্সার রিসার্চ হসপিটালে যাবো, ওই ব্যাকটেরিয়াটা কালচার করে ওইটা আমি ইনজেক্ট করবো যাতে ব্রেস্ট ক্যান্সারটা কমে। ফলে আমি তোমাদের একটা কথা বলি, লাস্ট আমার কথা, এই প্রকৃতি সিম্বায়োসিস মানুষের সম্পর্ক, এটা বলতে গিয়ে বলা হয় এই প্রকৃতি এমন জিনিস, ওই আমাদের জ্ঞানী গুণী লোকেরা বলে গেছেন একটা কথা, আত্মবাক্য, উড়ায় দেখো চাই, উড়ায় দেখো ছাই, ছাই উড়িয়ে দাও, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ কোথায় কেঁচোর সার আর কোথায় ব্যাকটেরিয়া লুকিয়ে আছে যে আমাদের ক্যান্সার কমাচ্ছে, কোথায় সুন্দরবনে একটা নিম সিমেন্ট গাছ, তার থেকে পাতা পচে হ্যালোসাইটস নামক ন্যানোমেটেরিয়াল বেরোচ্ছে যেটা আমাদের টিউমার কমিয়ে দিচ্ছে। এই ধরনের প্রভূত কাজ আমার আছে। আমার যদি ইন্টারনেটে যাও তাহলে আমার প্রোগ্রামগুলো দেখতে পাবে। আমি তার মধ্যে যেতে চাইলাম না, আমি গোল গোল করে তোমাদেরকে যে উপস্থাপনা দিতে চাইলাম। অর্থাৎ তুমি ওই যে আবার বলি থিঙ্ক গ্লোবালি, পৃথিবীকে জানো এক প্রকারে। ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়কে, তার এত মূল্যবান কথা, এত সুন্দর সুন্দর কথা আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে, প্রাণ ছুঁয়ে যাচ্ছে। আমরা আশা করবো স্যার আগামীতে আরো সময় করে যেন আমাদের এই সুন্দর সুন্দর কথা শোনাটা আমাদের কলেজে আসতে পারে, সেই আশা আমরা বালুরঘাট বীর কলেজের পক্ষ থেকে রাখছি। এবারে বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানে শিক্ষামূলক সেমিনারের সভাপতি অধ্যাপক দেবব্রত মিত্র মহাশয়, মাননীয় উপাচার্য, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। শুভ দুপুর। আজকের এই আলোচনা চক্রের প্রধান অতিথি তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তথা বিশিষ্ট পরিবেশবিদ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিনও উনি দীর্ঘদিন ছিলেন, অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী, মঞ্চে উপবিষ্ট এই বিএড কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ববি মহান্ত, এই বিএড কলেজের কর্ণধার তথা এই বিএড কলেজের যিনি রূপদান করেছেন শ্রী নবকুমার দাস, এছাড়া এই বিএড কলেজের সঙ্গে যুক্ত আশিস বাবু এবং এই বালুরঘাট বিধানসভা লোকসভার প্রাক্তন সদস্য, দীর্ঘদিনের 2-3 বারের সদস্য শ্রী রনেন বর্মন, এবং আমার উল্টো দিকে যারা বসে আছেন অধ্যাপিকা ঝুমা ভট্টাচার্য চক্রবর্তী, তিনি স্যারের সঙ্গে এসছেন, তিনিও একজন অধ্যাপিকা তমলুক কলেজের, এবং আমার বিত্ত আধিকারিক দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের শ্রী উজ্জ্বল কুমার দাস, এবং মঞ্চে উপবিষ্ট এই জেলার বিশিষ্ট চাইল্ড প্রজেক্ট অফিসার শ্রীমতী মন্দিরা রায় মহাশয়া, এবং এখানকার উপস্থিত ল কলেজের প্রিন্সিপাল এবং এখানকার অধ্যাপক এবং এখানকার অধ্যাপিকাগণ এবং ছাত্রছাত্রীগণ। আজকে যে বিষয়ের উপর আলোচনা অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী করলেন, যে নেচার ম্যান সিম্বায়োসিস অ্যান্ড এভিনিউ ফর সাস্টেনেবিলিটি, অত্যন্ত প্রাসঙ্গিক তথ্য উনি আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সাবলীলভাবে আজকে যেভাবে উপস্থাপন করলেন, আমি সত্যি কথা বলতে এক কথায় অভিভূত। আমরা মোটামুটি দুজন প্রায় একই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলাম। আমি এখানে 18 জুলাই 2023 সালে যোগদান করেছিলাম দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে, আর উনি 17 জুলাই অর্থাৎ আমার ঠিক একদিন আগে এবং অত্যন্ত প্রতিষ্ঠিত নামকরা এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি আর এখানে বেশি কিছু বলতে চাই না। উনি একজন প্রখ্যাত প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই তুলনায় ইনফ্রাস্ট্রাকচার নতুন করে তৈরি করার বিগত 8 মাস ধরে আমি আপ্রাণ চেষ্টা করলাম যাতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে অন্তত কিছুটা একটা স্তরে উন্নীত করা যায়। কিন্তু
আমি যতদিন আছি ততদিন আমি ভালো মন্দ শুনতে চাই না। যখন আমি চলে যাব তখন এই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের মানুষ মূল্যায়ন করবে যে আমি কতটা সফল হয়েছি, তার থেকেও আমার প্রচেষ্টা কতটা ছিল এই বিশ্ববিদ্যালয়কে একটা শিশু বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার ক্ষেত্রে। আমি সেই চ্যালেঞ্জ ওপেনলি গ্রহণ করছি এবং এই বিশ্ববিদ্যালয়কে বহু লড়াই, বহু সংগ্রামের মধ্যে দিয়ে, বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে, যেগুলো আমি বলতে চাই না সবার সামনে, আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রদীপটা অনেক ঝড়ের মধ্যে নিভে যাওয়ার মধ্যেও প্রদীপটাকে কিন্তু আগলে রাখার চেষ্টা করছি। এবং সেক্ষেত্রে এই বালুরঘাট বিএড কলেজে যে সাহায্য সহযোগিতা আমি পেয়েছি বা আগামী দিনে পাবো বলে আশা করছি, তা নিঃসন্দেহে এই দক্ষিণ দিনাজপুরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক নতুন স্মৃতিস্তম্ভ রচনা করবে এই বিশ্বাস আমার আছে। নেচার ম্যান সিম্বায়োসিসের উপর বলতে গিয়ে অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী বলেছেন যে কিভাবে প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র প্রথিত এবং প্রথিত আছে এবং প্রকৃতিকে ধ্বংস করে কোনোদিন মানব সভ্যতা এগোতে পারে না। মানব সভ্যতাকে রক্ষা করতে গেলে এই যতই আধুনিক সভ্যতা হোক, এই সভ্যতাকে রক্ষা করতে গেলে প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন দরকার। একটা জিনিস আমি বিশ্বাস করি যে প্রকৃতিতে একমাত্র মানুষ ছাড়া কোন জীব জন্তু প্রকৃতির কিন্তু ক্ষতি করে না। মানুষই একমাত্র জীব যে প্রকৃতির ক্ষতি করে। আজকে আপনি যদি একটা পশুর কথা ভাবেন, তার দুটো চাহিদা, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে সেক্স, এছাড়া আর কিছু সে চায় না। কিন্তু মানুষের চাহিদা অপরিসীম এবং এই চাহিদা অপরিসীম থাকার জন্য প্রতিনিয়ত আমরা প্রকৃতিকে আঘাত করছি, প্রকৃতিকে সর্বনাশ করার চেষ্টা করছি এবং তার প্রত্যুত্তরও প্রকৃতি কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ভীষণ ভাবে প্রত্যাঘাত করছে। কোথাও ভূমিকম্প, কোথাও সুনামি, কোথাও বিধ্বংসী ঝড়ের তাণ্ডব। এ কিন্তু প্রকৃতি মানুষকে বারবার এক ধরনের সতর্ক বার্তা বা চেতাবনী দিচ্ছে যে প্রকৃতির উপর আঘাত যদি তুমি করো, তার দ্বিতীয় 4 গুণ প্রত্যুত্তর কিন্তু প্রকৃতি একদিন দেবে। সুতরাং এই প্রেক্ষাপটে যে বক্তব্য অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী রেখেছেন, আমার এবং উনি আমার বিশিষ্ট বন্ধু এবং দাদা, দীর্ঘ 8 মাস ধরে আমাদের মধ্যে যে যোগসূত্র গঠিত হয়েছে, ওনাকে এই বালুরঘাটের মতন জায়গায় আমি নিয়ে আসতে পেরে এবং পরিশেষে বলছি যে বালুরঘাট বিএড মহাবিদ্যালয় যেভাবে আমাকে সহযোগিতা করলো, যাতে ওনার এই বক্তব্য অন্তত বালুরঘাটের ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকাদের কাছে এই যে প্রতিস্থাপন করার যে সুযোগ বালুরঘাট বিএড মহাবিদ্যালয় দিল, তাতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আমি এই মহাবিদ্যালয়ের পুরো গভর্নিং বডির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার মনে হয় যে আজকের এই যে সাবলীল বক্তব্য অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী যেভাবে রেখেছেন, তা আগামী দিনে আমাদের যারা নতুন প্রজন্ম, তারা প্রকৃতিকে কিভাবে ব্যবহার করবে, প্রকৃতির সঙ্গে কিভাবে বিহেভ করবে, তার একটা রূপরেখা নির্ধারণ করে দিয়ে গেল। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সত্যিই আমরা গর্বিত যে আমাদের বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র এসেছেন। উনি একজন শিক্ষা প্রসারকও বটে। যেভাবে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিকে উনি শীর্ষ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, হয়তো আশা করি আগামী দিনে সেই জায়গায় পৌঁছে যাবেন উনি। আমরাও সহযোগিতা করছি, সমস্ত রকমভাবে উনি আরও এগিয়ে যান, আমরা সেটাই চাইছি এবং আশা করছি। আর সুশান্ত চক্রবর্তী মহাশয়কে বলবো যে একটি ঘোষণা, দক্ষিণ দিনাজপুর জেলার জলসম্পদ, এই বইটি লিখেছেন মাননীয় সুরজ দাস মহাশয়। সিনুদ্দিন আমাদের মধ্যে রয়েছেন। এই বইটি উপহার স্বরূপ ডক্টর চক্রবর্তীকে দেবেন সুরজ দাস মহাশয়। আমি তাকে বলছি তিনি বইটি তার হাতে তুলে দেওয়ার জন্য।
শোনো, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বইটা পেয়েই আমার মনে হলো যে অসাধারণ। কারণ আমি তোমাদেরকে যে এতক্ষণ ধরে বোঝাতে চেষ্টা করলাম, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সবসময় এইভাবে গর্বিত বোধ করব যে আমাদের সম্পদ কি। আবার এই কথাটা বললাম যে সম্পদ মানে এই নয় যে সোনার রূপো প্লাটিনাম ইত্যাদি, সম্পদ মানে এই নয় যে আমাদের শপিং মল আইনক্স, সম্পদ মানে এই নয় যে 5 কোটি টাকার গাড়ি, সম্পদ মানে এই আমাদের মানসিক সম্পদ আর আমাদের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ, এই কথাটা আমাকে আবার ট্রিগার করলো কয়েকটি কথা বলার জন্য। জলজ সম্পদ, যে কথাটা বলেছিলাম মনে রাখবে, পৃথিবীতে অলিম্পিক থেকে আরম্ভ করে অনেক কিছু বলেছি, সেটার মধ্যে 1 নম্বর আমরা পজিশনে আছি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে যৌথভাবে। এই যে নববাবুরা আমাকে নিয়ে গেছিলেন বাংলাদেশের ভাগ দিল্লিতে, এই ভাগটাকে আমরা এখনো মেনে নিতে পারিনি, কিন্তু বাস্তবকে মানতেই হবে। কিন্তু আমি ওই কয়েকদিন বাদে ঢাকা ইউনিভার্সিটিতে যাবো, ওখানে আমাকে একটা অ্যাওয়ার্ড দেবে। ওখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে, বাংলাদেশের প্রচুর বন্ধুবান্ধব আছে কৃতি বিজ্ঞানী সহ। তো আমি যাব, সেখানে গিয়ে আমি যদি পাই আমি নিজেকে সম্মানিত বোধ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরেই তার স্থান। তো যাই হোক, যেটা তোমাদের বলছি, বাংলাদেশ এবং ভারতবর্ষের পশ্চিমবাংলা, তার মধ্যে তো নর্থ বেঙ্গল আছেই, এরা সম্মিলিতভাবে পৃথিবীর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, তেলের থেকে বড় সম্পদ। আমির শাহী বা ওই যে কাতার বা ওইসব ভাবার কোনো কারণ নেই। জলজ সম্পদ, সেই জলজ সম্পদের উপর একটা বই পেলাম। ইট ইজ ওয়ান কাইন্ড অফ কোইন্সিডেন্স। আমি যেটা বোঝাতে চাইলাম, এই যে লেখক সুরজ বাবু, আমি ধন্যবাদ। ওই বইটা আমি পড়বো, পড়ে আমি জ্ঞান অর্জন করব, আর আমি কিছু জানবো। কালকে আমি দাঁড়িয়ে, উনি যখন ফোন করলেন, আমি বললাম আপনারা আত্মীয় নদীর ছবি তুলছি। আমারও কিছু কিছু বই আমি লিখেছি মানে আমার বয়স হয়েছে এখন, তো আমার কাছে ওই যে উনি বলতে পারেননি 42 জন PhD করেছে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয়, এবং 2টো পেটেন্ট পেয়েছি, ইন্টারন্যাশনাল পেটেন্ট পেয়েছি, 15টা রিসার্চ প্রজেক্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল করেছি, এগুলো দেশ বিদেশে গেছি, বক্তৃতা দিয়েছি। ব্যাপারটা তা নয়, আমি এখনও বলি, ওনার সাথে কথা হচ্ছিল, এই যে দক্ষিণ দিনাজপুরের আজকে অবস্থা, বিশ্ববিদ্যালয়ের অবস্থা, পুরো জায়গা পাচ্ছেন না। আমি বললাম শুনুন, আমাদের শিক্ষকদের মূল সম্পদটা হচ্ছে এই ছাত্রছাত্রী। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের সাথে যে আমাদের সুনির্ভর সম্পর্কিত। আর আমরা যেটুকু জ্ঞান পারি, কোথায় লোডশেডিং, কোথায় এসি, কিছু দরকার নেই। এই সম্পর্কের স্থিতাবস্থাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বেঁচে থাকার চাবিকাঠি। তাই তোমাদের বলি, এই জলজ সম্পদের সাথে অন্য সম্পদগুলো তোমরা আশেপাশে যে আছে তোমরা চিহ্নিত করবে, তোমাদের মতো করে দেখবে। সময় বেশি নেই, আমি প্রচুর এসেছিলাম যে আমি যে জায়গায় থাকছি। ধন্যবাদ। আচ্ছা, সেগুলো 1st April 2024, really a historic day for Balughat B.Ed College, because on this day we are quite fortunate to have 2 Vice Chancellor of West Bengal, Professor Sushanto Chakraborty, Vice Chancellor of Vidyasagar University, and Professor Debobroto Mitra, Vice Chancellor of Dakhin Dinajpur University, and seminar was held on the topic of man and nature symbiosis as a avenue to sustainability. The very pertinent, not only a very pertinent topic for discussion, it's a very relevant topic and also a universal topic, because man and nature symbiosis is not a relationship for past or present or future. It's a natural relationship, and this relationship leads to the sustainability of human existence, sustainability of the earth, and sustainability of the ecological balance of the world. So I thank, on behalf of Balughat B.Ed College, to Professor Sushanto Chakraborty, Vice Chancellor of Vidyasagar University, Professor Debobroto Mitra, Vice Chancellor of Dakhin Dinajpur University, the distinguished guest personalities, principals of Balughat Law College, and
teachers or head of the institutions of different schools who have made it convenient to remain present in the seminar, and also I congratulate my colleagues and members of the governing body, my students and other guests. I thank them all, and once again I thank everybody on behalf of Balughat B.Ed College and also on behalf of Dakshin Dinajpur University that takes this initiative to organize this seminar at Balughat B.Ed College. I finally thank Dr. Nabo Kumar Das, who takes the leading role in making this seminar a reality. I thank all everyone who are present here and who listened to the valuable speech of Professor Sushanta Chakraborty, whose theme focus was on nature as the provider and man is the protector. This is the basis of symbiotic relationship between man and nature. Nature only one message that gives to man that I am nature and I will give you everything. I will give you food, shelter, water, air, everything. But one thing that I need from man, that is, don't kill me, don't destroy me. This is the message of this today's seminar. Thank you all. সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শিক্ষামূলক সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি। সিঁড়িতে যাবে ওরা